আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আম আমাদের একটা জিনিস একটু পড়ানো বাকি ছিল। সেটা হচ্ছে আ আমরা তো মেমোরি রিলেটেড ইনস্ট্রাকশন, মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন এটা মোটামুটি পড়ে আসছি। ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন গুলা একটু দেখা দরকার ছিল। হ্যাঁ, এটা আমাদের লেকচারের একটা ইম্পোর্টেন্ট পার্ট ছিল। তো এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। রেজিস্টার রেফারেন্স খুব ইজি। এটা জাস্ট একটাই স্লাইড। সো আমরা ওটা লাস্টে দেখবো। আগে একটু ইনপুট আউটপুট রিলেটেড ইনস্ট্রাকশন গুলা দেখি। তো আমরা নিশ্চয়ই এর আগ পর্যন্ত ইনস্ট্রাকশন গুলা দেখে আসছি যে ইনস্ট্রাকশন গুলা আমাদের মেমোরিতেই থাকে যদি এটা আমাদের মেমোরি হয়। মনে করেন এটা যদি আমাদের মেমোরি হয় আর এটা যদি আমাদের বিভিন্ন মেমোরির অ্যাড্রেস গুলা থাকে, তো আমরা জানি ডাটা থাকে, ইনস্ট্রাকশন থাকে, সবই মেমোরিতেই থাকে। ওটা ডাটা, যদি ডাটা নেই তাহলে সেটা ডিআর নামে একটা রেজিস্টারে সেভ হয়। আর যদি ইনস্ট্রাকশন নেই তাহলে আইআর নামে একটা রেজিস্টারে সেভ হয়। সবই 16 বিট করেই থাকে। এখন ওটা আবার করতে হয়। ক্লাসিফাই করতে হয় যে আসলে কোনটা কি। হ্যাঁ, এটা কি ডাটা নাকি ইনস্ট্রাকশন, এই জিনিসটা ক্লাসিফাই করতে হয়। আবার আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে বিভিন্ন যেমন প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিন্তু একটা সার্টেন ইনস্ট্রাকশন সাইকেলের ভিতর দিয়ে যায়। হ্যাঁ, এই জিনিসগুলোও তো নিশ্চয়ই আপনারা ক্লাস রেকর্ডিং এ দেখছেন। হ্যাঁ, যেমন আমরা বলছিলাম যে ফেচিং এন্ড ডিকোডিং। হ্যাঁ, এরকম একটা কথা বলছিলাম, ফেচ এন্ড ডিকোড। তার মানে কি, ধরেন এই ইনস্ট্রাকশনটা 100 নাম্বার লাইনে একটা ইনস্ট্রাকশন 16 বিট কিছু একটা ডেটা আছে, হ্যাঁ, সামথিং কিছু একটা আছে। আমরা র্যান্ডম একটু লিখি জাস্ট। ধরেন কথার কথা এনিথিং লাইক 101, 1 2 3 4, তারপর 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এরকম একটা র্যান্ডম ইনস্ট্রাকশন আপনি 100 নাম্বার মেমোরি লোকেশনে পাইলেন। ঠিক আছে, এখন এইটা কি, এটা এটা বলতে আসলে কি বোঝায়? হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাকে এই ডিকোড করতে হয়। তো আমরা টাইম সিগন্যাল পড়ছিলাম যে বিভিন্ন টাইম সিগন্যালে বিভিন্ন কাজ হয়। হ্যাঁ, আমরা দেখছিলাম যে আমাদের কন্ট্রোল ইউনিটে T0 থেকে T15 পর্যন্ত একটা সিকোয়েন্স কাউন্টারের মাধ্যমে টাইম সিগন্যাল জেনারেট হয়। এর মধ্যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্যই প্রথম শুরু হয় T0 থেকে। হ্যাঁ, অর্থাৎ সিকোয়েন্স কাউন্টার যখন জিরো থাকে, হ্যাঁ, সিকোয়েন্স কাউন্টার যখন জিরো থাকে তখন থেকে শুরু হয়। তো এই সময় বেসিক্যালি প্রোগ্রাম কাউন্টার মানে এই পিসি, এই ভ্যালুটা আপনার এ আর এর মধ্যে চলে আসে। হুম, পিসিতে যাই ভ্যালু ছিল না কেন, যেমন বেসিক্যালি এইটা যদি পিসির ভ্যালু থাকে, হ্যাঁ, 100, এই 100 এই মেমোরি লোকেশনটা এ আর এর মধ্যে চলে আসে। এটা T0 টাইমে হয়। তারপর আবার T1 টাইমে যেটা হয় যে এই অ্যাকচুয়াল যে 16 বিটের ইনস্ট্রাকশনটা দিস ওয়ান, হ্যাঁ, এইটা চলে আসবে হচ্ছে আপনার এই অ্যাকচুয়াল যেই 16 বিটের ইনস্ট্রাকশনটা সেটা চলে যাবে হচ্ছে আইআর, তাই না? ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে, কারণ এই রেজিস্টারটা 16 বিট ধারণ করার ক্ষমতা তার আছে। হ্যাঁ, তারপর প্রোগ্রাম কাউন্টার 1 করে বেড়ে যায়। তার মানে আগে ছিল 100 তে, তার পরের লাইনে চলে যাবে। প্রোগ্রাম কাউন্টারটা আগে এখানে ছিল, তারপরে এখানে যাবে। হ্যাঁ, 101 নাম্বার লাইন এখন চালাবে। তার মানে এই ইনস্ট্রাকশনটা রান শেষ। এর পরের ইনস্ট্রাকশনের বরাবর যাতে পিসিটা থাকে। সো পিসির ভ্যালু তখন হবে কি পিসি প্লাস ওয়ান, পিসি প্লাস ওয়ান, প্রোগ্রাম কাউন্টার প্লাস ওয়ান। এটা T1 টাইমে হয়। তারপরে T2 টাইমে একটু ডিকোডিং করতে হয়, যেমন এই অপকোডটা এখানে যে 12 13 14, হ্যাঁ, 12 13 14, এত নাম্বার বিট গুলার অপকোডের ভ্যালুটা কত? কারণ আমরা দেখছিলাম যে এই অপকোডের উপর বেস করে কিন্তু তিন ধরনের ইনস্ট্রাকশন হইতে পারে। হ্যাঁ, কোনোটা মেমোরি রেফারেন্স হতে পারে, কোনোটা রেজিস্টার রেফারেন্স হতে পারে। যেমন আমরা পড়ছিলাম যে এই অপকোডটা যদি 111 হয়, তখন আবার এইটা যদি 1 থাকে তাহলে একদিকে যাবে। আবার এটা যদি 0 থাকে তাহলে আরেক দিকে যাবে। এরকম আমরা পড়ছিলাম না? রেজিস্টার রেফারেন্স, ইনপুট রেফারেন্স। যেমন এখন 1 দেওয়া আছে তার মানে ইনপুট রেফারেন্সে যাবে। এই জিনিসগুলো আমাদের মোটামুটি একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি হিসেবে থাকলো। সো ডিকোডিং এর ব্যাপারটা এখানে থাকে। তো আমরা দেখছিলাম যে মেমোরি রেফারেন্সে আমাদের মূলত যেহেতু ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অ্যাড্রেসিং আছে কিনা সেইটাও বের করার জন্য, জাস্ট ইন কেস যদি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং থাকেই, তখন সেই ক্ষেত্রে আমার এই যে
এই 11টা বিটের মধ্যে যে অ্যাড্রেসটা থাকে সেটা এফেক্টিভ অ্যাড্রেস না। তার মানে ওই অ্যাড্রেসে যাওয়ার পরে ওটার ভিতরে যে অ্যাড্রেসটা থাকে সেটা হচ্ছে আমার এফেক্টিভ অ্যাড্রেস। তো যার কারণে আরেকটা টাইমিং সিগন্যাল ওইখানে শেষ হয়। সো মেমোরি রেফারেন্সে T4 থেকে এক্সিকিউশন স্টেজটা শুরু হয়। তো আমরা এখন ইনপুট আউটপুট রেফারেন্সটা একটু দেখব। ইনপুট আউটপুট রিলেটেড যে ইনস্ট্রাকশন গুলা ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন এবং অর্থাৎ ইনপুট আউটপুট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার লাস্টের 4টা বিট থাকবে হচ্ছে 1111। হ্যাঁ, তার মানে অপ কোড থাকবে 111 আর আই বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, হ্যাঁ এটা হচ্ছে অপ কোড আর এটা হচ্ছে আই, হ্যাঁ এটা থাকবে 1। আইটা যদি 0 থাকে তখন কিন্তু আমরা আবার রেজিস্টার রেফারেন্সে চলে যাব। এটা আমি আপনাদের এই ছবিটা আপনাদের স্লাইডেও দেখাইছিলাম, আপনাদের বইয়েও এই ছবিটা আছে যে অ্যাকচুয়ালি কোথায় জানি এই যে এখানে আছে। হুম, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আই এর ভ্যালু যদি 0 হয় তাহলে রেজিস্টার রেফারেন্সে যাবে, আই এর ভ্যালু যদি 1 হয় তাহলে ইনপুট আউটপুট রেফারেন্সে যাবে। তো সেই ক্ষেত্রে ইনপুট আউটপুট রিলেটেড কিছু ইনস্ট্রাকশন রান হবে। রান হওয়ার পরে আপনার আমরা যেটা করব যে এসসিটা আবার 0 করে দেব। হ্যাঁ, সিকোয়েন্স কাউন্টারটা আবার 0 বানাই দেব। সিকোয়েন্স কাউন্টার 0 হলে কি হবে? এই জিনিসটা তো T0, T1, T2, T3, ধরেন এখানে T4, T5, T6 এনিথিং একটা চললো, T7 পর্যন্ত কথার কথা চললো। এগুলা ইনস্ট্রাকশন রান হওয়ার পর আবার পরবর্তী ইনস্ট্রাকশন দিস ওয়ান, এই যে 101, হ্যাঁ সে আবার T0 থেকে স্টার্ট করবে। তার মানে T0, T1, T2 এগুলা কিন্তু ফেচ এন্ড ডিকোডিং এ চলে যাচ্ছে। এগুলো হচ্ছে ফেচ এন্ড ডিকোডিং এ চলে যাচ্ছে। আর অ্যাকচুয়াল যেই এক্সিকিউশন, ঠিক আছে, ইনপুট আউটপুটের ক্ষেত্রে এক্সিকিউশনটা T3 থেকেই শুরু হয় আর মেমোরি রেফারেন্সের ক্ষেত্রে T4 থেকে শুরু হয়। তাহলে এক্সিকিউশন স্টেজটা আমরা যেহেতু আইওটা দেখতেছি এখন, সো T3 থেকেই মূলত আমাদের এক্সিকিউশন স্টেজটা শুরু। এক্সিকিউশন এখন এটার জন্য আরো সময় লাগতে পারে। হ্যাঁ, T3 টাইম সিগন্যাল থেকে স্টার্ট, তার মানে এইটাই না যে T3 তেই সব কাজ হয়ে যাবে। আমরা তো দেখছি মাইক্রো অপারেশন একসাথে সব করা যায় না, একটা ধাপ মানে স্টেপ বাই স্টেপ থাকে, না হলে লজিকটা নষ্ট হয়ে যায়। তো এই ছিল মোটামুটি ব্যাকগ্রাউন্ড স্টাডি। তো এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট। হুম, বলতে আসলে কি বোঝায় ইনপুট আউটপুট, বা অনেক সময় আমরা এটাকে আইও এটাও বলি। হুম, আইও এইভাবেও দেওয়া হয়। ইনপুট আউটপুট জিনিসটা আসলে কি এবং আমাদের আর্কিটেকচারে আমরা ইনপুট আউটপুটটাকে কিভাবে কনসিডার করব? আমি আপনাদের বই থেকে দেখে এগুলো স্লাইডেও ছবিগুলো আছে। হুম, এই যে এখান থেকে এটা হচ্ছে স্লাইড নাম্বার 10। তো সেখান থেকে আমরা দেখবো যে ইনপুট আউটপুট এবং ইন্টারাপ্ট এই ওয়ার্ডটা বলতে কি বোঝায়, ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন গুলো দেখতে কিরকম, এই জিনিসগুলো। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের আহ, আমরা যেই যখন রেজিস্টার গুলা পড়ছিলাম তখন আপনাদের মনে আছে কি না যে রেজিস্টার গুলার মধ্যে দুইটা রেজিস্টার ছিল, ইনপুট রেজিস্টার আউটপুট রেজিস্টার। এবং ইন্টারেস্টিং বিষয় ছিল ওই দুইটা রেজিস্টারের ধারণ ক্ষমতা, তাদের সাইজ দুটো ছিল 8 বিট করে। তা আমাদের যাদের মনে আছে যে ASCII, হ্যাঁ ASCII যাদের মনে আছে, ASCII টেবিল বা ASCII টেবিল কোড। হুম, তো এগুলা যাদের একটু খেয়াল আছে যে ASCII গুলা কিন্তু 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হুম, ASCII গুলা 8 বিটস দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা হইতো। এই যে কোথায় আছে, নেটটা স্লো থাকার কারণে আসতেছে না। আচ্ছা সে যাই হোক, আসলে আমরা দেখাই দেবো। এখানে পুরো টেবিলটা আসে নাই। উম, হ্যাঁ, সো এই এই যেমন এখানে দেখি আমরা 0 থেকে 127 পর্যন্ত, তাই না, 128টা
আহ, এখানে দেখাইছে যে আজকে ক্যারেক্টার গুলাকে আমরা 8 বিটস দিয়ে রিপ্রেজেন্ট করি, 8টা বিট দিয়ে আজকে ক্যারেক্টার গুলাকে রিপ্রেজেন্ট করি। সো যার কারণে আমাদের ইনপুট এবং আউটপুট এই রেজিস্টার গুলা মূলত ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের সাথে কানেক্টেড। তো আমাদের বেসিক কম্পিউটার আমরা আমরা কিন্তু বারবারই দেখে আসছি যে আমরা যেই কম্পিউটারটা বানাচ্ছি, এই পুরা মিড টার্ম পর্যন্ত যেই আমরা যে এক একটা কম্পোনেন্ট ধরে ধরে যে কম্পিউটারটা বানাচ্ছি, হ্যাঁ, এই বেসিক কম্পিউটারটার ইনপুট ডিভাইসের নাম হচ্ছে কিবোর্ড। এটা আমাদের সবার পরিচিত একটা ইনপুট ডিভাইস। এইটা আমাদের ইনপুট ডিভাইস হিসাবে কাজ হবে। আর আউটপুট ডিভাইস হিসাবে অন্য অনেক ধরনের আউটপুট ডিভাইস থাকতে পারে, আপনাদের মনিটরটাও একটা আউটপুট ডিভাইস, বাট আমরা এখানে আউটপুট ডিভাইস হিসাবে সিলেক্ট করছি হচ্ছে একটা প্রিন্টারকে। ঠিক আছে, তার মানে কিবোর্ড দিয়ে আপনি কিছু লিখবেন এবং সেটা কম্পিউটার দিয়ে প্রিন্ট হবে। এই হলো আপনার ইনপুট আর আউটপুট। আচ্ছা, এখন কিবোর্ড দিয়ে আমি যেই সংখ্যাটা লিখবো বা যাই লিখবো না কেন, সেটা একটা আলফা নিউমেরিক, তার মানে হচ্ছে একটা ক্যারেক্টার হইতে পারে অথবা একটা নাম্বার হইতে পারে। আলফা নিউমেরিক কোন একটা ভ্যালু আমি কিবোর্ড দিয়ে এন্টার এন্টার চাপ দিব। হ্যাঁ, মনে করেন যে ABCD লেখা আমি চাপ দিলাম। সেইটা কিভাবে আমার ইনপুট রেজিস্টার হয়ে আমার কম্পিউটার টম্পিউটার হয়ে আবার প্রিন্টার দিয়ে বের হবে, এই জিনিসটা আপাতত একটু আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে যে আম, এখানে আপনি যখন ইনপুট এবং আউটপুট এই দুইটা রেজিস্টার, ফার্স্ট কথা হচ্ছে যে এই রেজিস্টার দুইটা সাইজ কত, এই রেজিস্টার দুইটা সাইজ হচ্ছে 8 বিটস। ঠিক আছে, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই রেজিস্টার দুটোর সাইজ আসতেছে হচ্ছে 8 বিট। হুম, সো এটাও 8 বিট করে, এইটাও 8 বিট করে। কারণটা কি? কারণ ও যেই ডাটাটা হোল্ড করবে সেগুলো আজকি ক্যারেক্টার এবং তার 8 বিটের বেশি ডাটা ইনফরমেশন লাগবে না। আমরা যেরকম দেখলাম যেমন AR বা PC, ওরা যেরকম হোল্ড করতে হচ্ছে মেমোরি অ্যাড্রেস, তো যার কারণে তার 12 বিটের বেশি জায়গা লাগতো না। আবার যারা ডাটা হোল্ড করতো কিংবা ইনস্ট্রাকশন হোল্ড করতো তাদের জায়গা লাগতো হচ্ছে 16 বিট। হ্যাঁ, কারণ তাদের তো মিনিমাম 16 বিটের একটা স্ট্রিং ভিতরে ঢুকায় রাখতে হবে। আমাদের এখানে 8 বিট হইলেই কাজ শেষ। ভালো। এরপরে আসি যে এই যে কিবোর্ড, তার মানে কিবোর্ড থেকে আমি যদি এখন কথার কথা এনিথিং কিছু একটা এটা যদি আমি প্রেস করি, তখন কি হবে? এই ওটাকে 8 বিট দিয়ে কিছু একটা রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তার মানে এনিথিং আমি এক্স্যাক্টলি শিওর না ও কত নাম্বার এবং সেটার বাইনারি রিপ্রেজেন্টেশন কত সিরিয়ালে দেখাবে। জাস্ট একটা দিলাম আর কি, একটা দিলাম, জাস্ট র্যান্ডম একটা দিলাম। তো 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করবে। এই বিটগুলা আমরা এটাকে বলি সিরিয়াল ট্রান্সফার। সিরিয়াল ট্রান্সফার মানে হচ্ছে এই প্রত্যেকটা বিট একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে যাবে, একটার পর একটা। তার মানে প্রথমে যাবে 0, তারপরে একটু সময় পর আরেকটা 0 যাবে, তারপর একটু সময় পর একটা 1 যাবে, তারপর একটু সময় পর একটা 1 যাবে। এটার নাম হচ্ছে সিরিয়াল ট্রান্সফার। কিন্তু এই ইনপুট আর অ্যাকুমুলেটর এদের সাথে কানেকশনটা হচ্ছে 8টা লাইন দিয়ে যায়। হুম, এরকম 8টা ডাইরেক্ট চ্যানেল থাকবে। এইটা হচ্ছে প্যারালাল ট্রান্সফার। তার মানে এই এই যে এই ভ্যালুটা যখন এই একটা 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 করে গিয়ে যখন আপনার ইনপুট রেজিস্টারে সব সেভ হবে, ধরেন এরকম 1010 1100, তখন হবে কি এই 8টা যে বিটস আপনার একসাথে অ্যাকুমুলেটরে চলে আসবে, একটা একটা করে আসবে না। তাহলে এটার নাম আসতেছে হচ্ছে প্যারালাল ট্রান্সফার। সো কিবোর্ড বা ইনপুট আউটপুট ডিভাইসগুলোর সাথে আমার রেজিস্টারগুলোর যে কমিউনিকেশন সেটা সিরিয়াল ট্রান্সফার, এক বিট এক বিট করে কমিউনিকেশন হবে। কিন্তু ইন্টারনালি এই আউটপুট রেজিস্টার এবং এসি, তারপর আবার ইনপুট রেজিস্টার এবং এসি, এদের মধ্যে যেই ডাটা ফ্লোটা এটা প্যারালাল ট্রান্সফার হবে, অর্থাৎ ইনপুট থেকে একসাথে একটা সিঙ্গেল লাফ দিয়ে আপনার সবকটা বিট একসাথে চলে আসবে। এভাবেই ভিতরে ভিতরে ওয়্যারিং করা। আচ্ছা, হচ্ছে ইরেজারটা কোথায়? আচ্ছা, যাই হোক, সো এইটুকু অংশ আমরা তাহলে বুঝলাম। এরপরে যে পার্টটুকু আছে সেই পার্টটুকু হলো আমার এখানে দুটা ফ্ল্যাগ আছে, FGI এবং FGO। ইনপুট এবং আউটপুটের এই কন্ট্রোল করার জন্য আমার দুটা ফ্ল্যাগ আছে। ঠিক আছে, এই ফ্ল্যাগ দুটা খুবই গুরুত্বপূর্ণ, এই ফ্ল্যাগ দুটার কাজ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাইলে এইটা দেখানোর জন্য যেটা, যে ধরেন আমি
কিবোর্ডে এনিথিং কিছু একটা সি এরকম একটা কিছু আমি চাপ দিলাম, তাহলে সি এর 8 বিট যে রিপ্রেজেন্টেশন এনিথিং লাইক 00001110 এনিথিং একটা দিলাম, আমি এক্স্যাক্টলি জানি না সি কত নাম্বার এবং সি এর এক্স্যাক্টলি বাইনারি রিপ্রেজেন্টেশন কত, আমি জাস্ট একটা ধরে নিলাম। তো এইটা যখন আপনার এই ইন্টারফেসের মধ্যে দিয়ে ইনপুট রেজিস্টারে যাচ্ছে, ভিতরে ঢুকতেছে, সেই সময় যাইতে যাইতে যাতে অন্য কেউ আরেকটা চাপ দিল জেড, এই জেডটা যাতে নষ্ট না করে ফেলে, ইনপুট রেজিস্টারের বিটস গুলা যাতে নষ্ট না করে ফেলে, সেই জন্য একটা স্টপিং একটা একটা গেটের মতো থাকে। এই গেটের কাজটা করে হচ্ছে এফজিআই। সো বেসিক্যালি যেটা হয়, এই এফজিআই এটা বাই ডিফল্ট ভ্যালু থাকে জিরো। হুম, ডিফল্ট ভ্যালু থাকে হচ্ছে জিরো। যেই মুহূর্তে কিবোর্ডে আপনি কোনো চাপ দেন, সাথে সাথে এই জিরোটা ওয়ান হয়ে যায়। হ্যাঁ, এবং এই একটা একটা করে সিরিয়াল ট্রান্সফার হইতে থাকে, একটা একটা করে বিট এই ইনপুট রেজিস্টারের মধ্যে আসতে থাকে। যখন আপনার সম্পূর্ণরূপে আসা শেষ, এরপরে কি হয়, প্যারালাল ট্রান্সফার, মানে ইনপুট রেজিস্টারের সব ভ্যালু একসাথে এসি তে চলে যায়। অ্যাকুমুলেটর, এটা আমাদের পরিচিত রেজিস্টার অ্যাকুমুলেটর। এখন এখানেও একটা কাহিনী আছে, অ্যাকুমুলেটর তো 16 বিট। হুম, অ্যাকুমুলেটরের সাইজ কিন্তু 16 বিটস। আচ্ছা, এইগুলা 8, এটাও 8। তাহলে ইনপুট রেজিস্টার 8 বিট যদি 16 বিটের মধ্যে যায়, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা আসলে কোন জায়গায় বসবে, সেটা বসবে হচ্ছে একদম লিস্ট সিগনিফিকেন্ট ডান দিক থেকে। কারণ 16 বিট তো আরো অনেক বড় স্ট্রিং ধরার মতো তার সামর্থ্য আছে, কিন্তু ওইটা সে নিবে না। সে হচ্ছে ধরেন এই এই প্রথম 8 বিটের মধ্যে, হ্যাঁ, লাস্টের দিক থেকে মানে ডান দিক থেকে প্রথম 8 বিটের মধ্যে ইনপুট রেজিস্টার ডাটাটা নিয়ে নিল। এই পুরাটুকু নিয়ে নেওয়ার মানে হচ্ছে কম্পিউটার আপনার কিবোর্ডের যে আপনি প্রেস করছেন, সেই প্রেস করার কারণে যে 8 বিটের ইনফরমেশন জেনারেট হয়েছে সেটা সে নিয়ে নিছে। তখন সে করবে কি, এই ওয়ানটুকু আবার কেটে আগের কন্ডিশনে পাঠাই দিবে। এটা হচ্ছে এফজিআই। তো এখন আমার ফ্ল্যাগ বিটটা যদি ওয়ান থাকে, ঠিক আছে, আমার ফ্ল্যাগ বিটটা যদি এফজিআইটা যদি ওয়ান থাকে, এটার মিনিং হচ্ছে যে আমার ইনপুটের রেজিস্টারে কিছু না কিছু ভ্যালু আছে, এবং এই ভ্যালুটা এখন কম্পিউটারে আমি নিব, নেওয়ার পরে আমি পরবর্তী ইনপুট নিব আর কি। তো এই নেওয়া অবস্থায় ইনপুট রেজিস্টারে ভ্যালু থাকা অবস্থায় অন্য কোনো আপনি যাই দেন না কেন, জেড দেন, বি দেন, এক্স দেন, কমা চাপ দেন, ওই ভ্যালুগুলো সে নিবে না। এইভাবে সার্কিটরি করে দেওয়া আছে, তার মানে এই সময়ের মধ্যে যদি কিবোর্ডে অন্য কেউ প্রেসও করে, এই ভ্যালুগুলো সে নিবে না। তাহলে আমরা এফজিআই বা ইনপুট ফ্ল্যাগ, এটাকে ফ্লিপ ফ্লপ ধরে রাখেন। হ্যাঁ, একটা ফ্লিপ ফ্লপ। তো এই ফ্লিপ ফ্লপটা যতক্ষণ পর্যন্ত ওয়ান থাকবে, এটার মিনিং কি দাঁড়াচ্ছে, যে আমার ইনপুটের এই এই পার্টিকুলার রেজিস্টারে কিছু ভ্যালু আছে, এবং এই ভ্যালুগুলো আমাকে এসিতে নিয়ে আসতে হচ্ছে। এসিতে নিয়ে আসার পরে আমি আবার ইনপুট ফ্ল্যাগটা জিরো ওয়ানের, এটা আগে জিরোই ছিল, বাই ডিফল্ট জিরোই ছিল। ঠিক আছে, এটা ঠিক উল্টা। ঠিক আছে, ঠিক উল্টা ফ্লো হচ্ছে এফজিও, আউটপুট ফ্ল্যাগ। আচ্ছা, তাহলে আউটপুট ফ্ল্যাগের কাহিনী কি? দেখেন, আউটপুট ফ্ল্যাগটা বাই ডিফল্ট থাকে ওয়ান। ঠিক আছে, আউটপুট ফ্ল্যাগটা বাই ডিফল্ট থাকে ওয়ান। ওয়ান, এটা থাকার মানে হচ্ছে যে আমার আউটপুট ডিভাইসটা রেডি। হ্যাঁ, কিছু না কিছু আমার প্রিন্টারটা রেডি আছে, আমার প্রিন্টারটা কিছু প্রিন্ট করার জন্য রেডি আছে। হ্যাঁ, তো তখন হবে কি, আপনার এই যে এসি আছে অ্যাকুমুলেটর, এখানে তো 16 বিট। তো তার 8 বিটের মধ্যে হচ্ছে ওই ইনপুট থেকে যাই ইনফরমেশন ছিল না কেন সেটা থাকবে। এই ইনফরমেশন গুলো একদম প্যারালালি ট্রান্সফার হবে হচ্ছে আউটপুট রেজিস্টারের কাছে। হ্যাঁ, একসাথে এক এক ধাক্কায় চলে আসবে, সিরিয়ালি আসবে না। যেমন এখানে ফার্স্টে জিরো, তারপরে ওয়ান, তারপরে ওয়ান, এভাবে না, একবারে সবকটা 0011 সবকটা একদম ডাইরেক্ট চ্যানেলে থাকবে, এটা সরাসরি চলে আসবে। কিন্তু এইখান থেকে প্রিন্টার ডিভাইসে কিন্তু আবার সিরিয়ালি ট্রান্সফার হবে। হ্যাঁ, তার মানে ও অ্যাকুমুলেটর থেকে লাস্টের 8 বিটে যাই ইনফরমেশন ছিল না কেন এটা ডাইরেক্ট পেয়ে যাবে। এটা হচ্ছে প্যারালাল ট্রান্সফার, কিন্তু ওর থেকে সিরিয়াল ট্রান্সফার হবে। তার মানে প্রথমে জিরো, তারপরে আবার একটু ওয়ান, তারপরে আবার একটা ওয়ান, তারপরে আবার একটা এরকম করে একটার পর একটা বিট সে পাবে। এবং প্রিন্টার মেশিনটা কি, এই প্রিন্টার মেশিনটা যখন কোনো এরকম বিটস পায়, তখন সে আস্তে আস্তে প্রিন্ট করতে শুরু করে। একটা কাগজে ধরেন আমি এখানে প্রেস করলাম সি, একটা কাগজের মধ্যে সে প্রিন্ট করবে সি। হ্যাঁ, এবং প্রিন্টার আমরা তো দেখছি প্রিন্টার মেশিন কিরকম এরকম আস্তে আস্তে পিট 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 করে করে আপনার মনে করেন কাগজটা বের হচ্ছে। আচ্ছা, এখন আমি যে সি প্রিন্ট করতেছি, হ্যাঁ,
ধরেন সি প্রিন্ট রানিং প্রিন্ট চলতেছে। এই সময়ের মধ্যে আমার বিটস গুলা যাতে চেঞ্জ না হয়ে যায়, এই জন্য এই এফজিও ফ্ল্যাগটাকে আমরা জিরো বানায় রাখি। এফজিও ফ্ল্যাগটাকে আমরা জিরো বানায় রাখি, এবং এফজিও ফ্ল্যাগটা যতক্ষণ জিরো থাকে ততক্ষণ কিন্তু এই আউটপুট রেজিস্টারে নতুন কোনো ডেটা নেওয়া হয় না। অ্যাকুমুলেটরে যাই থাকুক না কেন, এই সময় আর নতুন কোনো ডেটা নেওয়া হবে না, কারণ এই ডেটাগুলা আগের ডেটাগুলাই এখনো কিন্তু শেষ হয় নাই। সিরিয়াল ট্রান্সফার হওয়ার কারণে আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ, আগে পুরা ডাটা যাক, প্রিন্ট হোক, প্রিন্ট হয়ে শেষ হওয়ার পর এটাকে আবার ওয়ানে ফিরে দেওয়া হয়। এটাকে আবার ওয়ানে ফেরত ফেরত দেওয়া হয়। তো এই জন্য এই ফ্ল্যাগ দুটা গুরুত্বপূর্ণ। এই ফ্ল্যাগ দুটা কখন ওয়ান হয়, ঠিক আছে? সো ইনপুট আমরা দেখতেও পাচ্ছি যে যখন এটা ইনপুট, এটা বাই ডিফল্ট জিরো ছিল, এটা ওয়ান কখন হচ্ছে, যখন আমার ইনপুট রেজিস্টারে কিছু না কিছু ভ্যালু আসছে, এই ভ্যালুটা অ্যাকুমুলেটরে নেওয়া লাগবে, তখন ওয়ান থাকে। আবার এইদিকে আউটপুট ফ্ল্যাগটা কখন ওয়ান থাকে, যে আমার আউটপুট রেজিস্টারে কিছু না কিছু ভ্যালু আছে, এটা এখন প্রিন্ট করতে হবে, ঠিক আছে? ওই সময় আমরা কি করি, এই এই দেখা যাচ্ছে যে এই ফ্ল্যাগটা ওয়ান থাকে, এবং এটাকে আমরা ফার্স্টে জিরো বানাই। জিরো বানানো অবস্থায় তখন আর আউটপুট রেজিস্টার নতুন কোনো ডাটা নেয় না, এসি থেকে সে আর কোনো নতুন ডেটা নিবে না, নতুন কোনো ভ্যালু নিবে না, যাতে হয় কি আগের ভ্যালুগুলো যে সিরিয়ালি যাচ্ছিল ওগুলা যাতে আস্তে আস্তে সুন্দর মতো প্রিন্ট হয়। কারণ মাঝখান দিয়ে আরেকটা যদি ডাটা নিয়েই, কথার কথা একটা নতুন ইনপুটের কারণে এসির ভ্যালু চেঞ্জ হয়ে গেল, এবং এসির ভ্যালু চেঞ্জ হওয়ার কারণে আমার আউটপুট রেজিস্টারের যে 8টা বিট, সেই 8টা বিট সিরিয়ালি না যেতে যেতে অন্য কোনো বিট আসা শুরু করলো, তখন কিন্তু আমার এখানে একটা ফলস ক্যারেক্টার আসতে পারে। আমার এখানে একটা ভুল একটা কোনো ক্যারেক্টার, কমা দাড়ি কিছু একটা চলে আসতে পারে, যদিও সেটা আমি প্রেস করি নাই। তো এই জন্য এই ফ্ল্যাগ দুটা ইউজ করা হয়। তো আশা করি ফ্ল্যাগের বিষয়টা আমরা সবাই বুঝছি। সো এফজিআই এবং এফজিও, এই দুটার কি স্টেট, কি কন্ডিশনে আছে, এই কন্ডিশন দুটা আমাদের একটু জানা দরকার। এই কন্ডিশন দুটা চেক করে করে আমরা ঠিক করব যে আসলে ইনপুট এবং আউটপুট কেউ চাপ দিল কিনা। যেমন আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি কিবোর্ডে চাপ দেয়, তার মানে কিছু একটা হয়েছে। এটা ডিটেক্ট করার ওয়ে হচ্ছে এই এফজিআইটা। এফজিআই যদি ওয়ান থাকে, তার মানে কেউ না কেউ কিবোর্ডে কিছু চাপ দিছে, যার কারণে ইনপুট রেজিস্টারের মধ্যে ডেটা আসছে। হ্যাঁ, আবার আউটপুট রেজিস্টারের মধ্যে ওয়ান থাকার মানে কি, যে আউটপুট এই পার্টিকুলার রেজিস্টারটার মধ্যে কিছু ভ্যালু আসছে, এই ভ্যালুটা এখন প্রিন্টার মেশিনে পাঠাইতে হবে। সো এইটা আমি এই এফজিও যদি ওয়ান থাকে তাহলে আমি বুঝতে পারবো। এফজিও যদি জিরো থাকে, তার মানে হচ্ছে যে আগের কোনো একটা কাজ রানিং, প্রিন্টিং অবস্থায় আছে, প্রিন্টিং স্টেজে চলতেছে। সো ওই সময় আমি কিন্তু আউটপুট রেজিস্টারে নতুন কোনো ডেটা লোড করব না। এই হলো বিষয়টা। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেই জিনিসটা, সেটার নাম হচ্ছে যে ইন্টারাপ্ট সাইকেল। হ্যাঁ, ইন্টারাপ্ট সাইকেলটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ। তো এখন আমি আসছি যে ইন্টারাপ্ট বলতে কি বোঝায়। তো আমরা আম, আরে কই, এক্সকেলিডোটা কই? এই তো। তো মনে করেন যে আপনার একটা প্রোগ্রাম আপনি চালাচ্ছিলেন, হ্যাঁ? 100 নাম্বার মেমোরি ইনস্ট্রাকশন থেকে চলতেছিল, এবং প্রোগ্রামটা চলতেছে, একশো ইনস্ট্রাকশন চলতেছে, 101 ইনস্ট্রাকশন চলতেছে, 102 ইনস্ট্রাকশন চলতেছে। ইন্টারাপ্ট বলতে বোঝায় কি? ইন্টারাপ্ট বলতে বোঝায় যে, যেমন মনে করেন যে আপনি আহ, কথার কথা যে আপনি টেবিলে বসে পড়তেছিলেন, এমন সময় আপনার আম্মা হঠাৎ করে ডাক দিল যে, এই তানজিল এদিকে আয় তো, একটা কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, এই কাজটা একটু করে দিয়ে দেয়। এই যে উনি ডিস্টার্ব করলো না, এই জিনিসটার নাম হচ্ছে ইন্টারাপ্ট। এই জিনিসটার নাম হচ্ছে ইন্টারাপ্ট। তার মানে হচ্ছে যে একটা প্রোগ্রাম রানিং চলতেছে চলতেছে, প্রোগ্রামটাকে ডিস্টার্ব করা, এবং অল্প একটু সময়ের জন্য অন্য কোনো কাজে পাঠায় দেওয়া, ঠিক আছে? অন্য কোনো কাজে পাঠায় দেওয়া, ওই কাজটুকু শেষ করে আবার আগের কাজে ফেরত আসা। তার মানে আমি ধরেন ধরেন কথার কথা আমি বই পড়তেছি, তো হঠাৎ করে আমার আম্মা বললো যে বাজার থেকে এই জিনিসটা একটু নিয়ে আয়। তো ওই কাজগুলা কমপ্লিট একটু করে আবার আইসা আমি যাতে আমার বইয়ে বসতে পারি, এই জিনিসটার নাম হচ্ছে ইন্টারাপ্ট। তো আম, এখানে আপনাদের বইয়ের মধ্যে ইয়াও আছে, একটা জিনিসও আছে, সেটা হচ্ছে প্রোগ্রামড ইনপুট আউটপুট, প্রোগ্রামড আইও। সেভাবেও কাজটা করা যায়, প্রোগ্রামড আইওটাও পড়ানো দরকার।
বাট আমাদের হচ্ছে ইন্টারাপ্টটাই মূলত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইন্টারাপ্ট বলতে কি বোঝায় এবং ইন্টারাপ্টের এই যে আমরা যেই ফ্লোচার্টটা দেখতে পাচ্ছি, এই ফ্লোচার্টটা যাতে আমরা বুঝতে পারি। আচ্ছা, একটা জিনিস একটু স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ইনপুট আউটপুট ইনস্ট্রাকশনস গুলা। আচ্ছা, ইনপুট আউটপুট ইনস্ট্রাকশনস গুলো একটু বলি। সো ওই আগের কথাই, ইনস্ট্রাকশন গুলো তো হচ্ছে 16 বিট করে আসবে। হ্যাঁ, তার মানে আপনার সামনে এরকম একটা কিছু আসবে, যেহেতু ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। সো আমার অপ কোড গুলা থাকতেছে 1, আমার মোস্ট সিগনিফিকেন্ট বিটটাও থাকবে 1। হুম আর এরপরে এই মানে 15, আর এদিকে হচ্ছে 14, 13, 12, মানে 12, 13, 14 এই করবে। আর 0 থেকে 11 পর্যন্ত যে বিটটা আছে, হ্যাঁ, সেই বিটগুলোর মধ্যে আমার এই যে এই 11 থেকে ধরেন এইখান থেকে, হ্যাঁ, 0 0 0 1 0 0 এরকম। তো এই যে পরের যে 6টা বিট, নেক্সট যে 6 বিটস, এই 6টা বিটের যে কোনো একটা ওয়ান হবে। আর বাদ বাকিগুলো আপাতত আমাদের কনসিডারেশনে থাকবে না। থাকবে ওখানে কিছু ভ্যালু থাকবে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে ধরেন 11 12 13 14 15 16 কিছু একটা থাকলো। বাট আমাদের মূল ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এখানে এই লাস্ট এই 11 থেকে আপনার এটা কত, 11 10 9 8 7 6, এই 11 থেকে 6 পর্যন্ত যে বিট, এই বিটটার মধ্যে যে কোনো একটা ওয়ান থাকবে। তার মানে ইনস্ট্রাকশন গুলো হবে এরকম। আরেকটা ইনস্ট্রাকশন লিখি র্যান্ডম, যেমন 1111, এই চারটা তো সেম। আরেকটা হইতে পারে এরকম। হুম আর এখানে কিছু একটা ভ্যালু থাকলো, ঠিক আছে, এনিথিং একটা ভ্যালু থাকলো। হয়েছে না? 4 8 16, হ্যাঁ ঠিক আছে, 4 8 12 16, ঠিক আছে। সো এই যে 6 বিট, এই 6 বিটের যে কোনো একটা বিট ওয়ান থাকবে, এটা হলো ইম্পর্টেন্ট। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এই অপ কোডটাকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করতাম আমাদের কন্ট্রোল ইউনিটে। আমাদের অপ কোড গুলা কিন্তু একটা ডিকোডারের মধ্যে ঢুকতো ইনপুট হিসাবে, এবং এখান থেকে D0 থেকে D7 পর্যন্ত আউটপুট বের হতো। সো D0 হচ্ছে 0 0 0, এরকম D1 হচ্ছে 0 0 1, ইত্যাদি ইত্যাদি, এভাবে যেতে যেতে D7টা হচ্ছে 1 1 1। সো আমার যখন D7 1, হ্যাঁ, তার মানে আমি বুঝতে পারতেছি যে এটা আহ, হয় রেজিস্টার রেফারেন্স, নাহলে ইনপুট আউটপুট। ভালো, এর সাথে এই আই, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এই আই, এটাও যদি ওয়ান হয়, তখন আমি বুঝবো কি, যে আমার এটা ইনপুট আউটপুট রিলেটেড ইনস্ট্রাকশন। তো এখানে এটা লেখা ছিল যে D7 I আর T3, ওই যে আগেই বললাম যে কোনো একটা প্রোগ্রামের T0 হচ্ছে T0 T1 T2, এগুলা চলে যায় হচ্ছে ফেচিং এন্ড ডিকোডিং এ। তো এক্সিকিউশন স্টেজে যখন থাকবে, হ্যাঁ, এক্সিকিউশন স্টেজে যখন কোন একটা ইনস্ট্রাকশন থাকবে T3, ঠিক সেই সময়ে কেউ যদি এখন কোনো ইনপুট আউটপুট রিলেটেড কোনো ইনস্ট্রাকশন চালায়, তো সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে D7 I T3। হ্যাঁ, এই তিনটা ভ্যালু একসাথে ওয়ান হইতে হবে, এই তিনটা ভ্যালু একসাথে ওয়ান হইতে হবে। তো এটাকে আপনাদের বইয়ে সংক্ষেপে পি দিয়ে প্রকাশ করতেছে। পি ওয়ান হওয়া মানে এই D7 I এবং T3 আলাদা আলাদা ভাবে ওয়ান হওয়া, ঠিক আছে। আর বি দিয়ে যেটা বলতেছে, ওই যে 11 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা বিট ওয়ান হবে, হয় 11 ওয়ান হইতে পারে, বা 10 ওয়ান হইতে পারে, বা 9 ওয়ান হইতে পারে, যেটা আমি আপনাদের এখানে ছবি আকারে দেখাইলাম। হ্যাঁ, যেমন এই ক্ষেত্রে হচ্ছে 11 না, 10 না, 9 না, এক্ষেত্রে 8 নাম্বার বিটটা ওয়ান। এক্ষেত্রে আমাদের B8টা কিন্তু ওয়ান। আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 11 না 10, হ্যাঁ, আমার এই ক্ষেত্রে B10টা ওয়ান। অর্থাৎ আমার 11 থেকে B6 পর্যন্ত কোনো একটা ভ্যালু ওয়ান হবে। পরবর্তী 6 বিট, 11 থেকে 6-এর মধ্যে কোনো একটা বিট ওয়ান হবে। এটা তো অপকোড, এটা তো অপকোড, এটা তো আই। হুম এরপরে যে 6টা বিট, এই জিনিসটা আমাদের রেজিস্টার রেফারেন্সও আছে। হ্যাঁ, ওখানেও একই কথাই আসবে, বাট আমাদের ইনপুট আউটপুটটা যেহেতু একটু ক্রিটিক্যাল, এটা একটু আগে পড়াই। তারপরে ইনস্ট্রাকশন গুলো একটু দেখি। ইনস্ট্রাকশন গুলোর মধ্যে প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে আইএনপি। আইএনপি মানে হচ্ছে ক্যারেক্টার ইনপুট নেও। ক্যারেক্টার ইনপুট নেও, এই কথাটা বলার মানে হলো যে আমার ইনপুট রেজিস্টারে কিছু না কিছু ভ্যালু আছে। হুম আপনার যে ছবিটা একটু আগে দেখাচ্ছিলাম, হ্যাঁ, ক্যারেক্টার ইনপুট নেও, আইএনপি। হ্যাঁ, আইএনপি 1, এই যে এখানেও আছে। আইএনপি মানে কি, আমি একটা ক্যারেক্টার চাপ দিয়েছি, এই ক্যারেক্টারটা অ্যাকুমুলেটরের মধ্যে সেভ করে রাখো।
সো এখানে ছবিতেও দেখবেন লেখা আছে যে অ্যাকুমুলেটরের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 16 বিট, তার মানে 0 থেকে 15 পর্যন্ত তার বিটস আছে। আমরা 0 থেকে 7 পর্যন্ত ইউজ করব, কারণ আমরা জানি যে ইনপুট এবং আউটপুট রেজিস্টারে সর্বোচ্চ 8 বিট পরিমাণ ইনফরমেশন থাকে। সো যখন আইএনপি এই ইনস্ট্রাকশনটা রান হবে, তখন সাথে সাথে কি হবে, ইনপুট রেজিস্টারে যাই ভ্যালু থাকবে না কেন সেটা অ্যাকুমুলেটরে সেভ হবে, যেটা আমি আপনাদের এই ছবিটার মধ্যে কিন্তু দেখাইছিলাম। তার মানে যখনই কেউ আইএনপি এই ইনস্ট্রাকশনটা রান করবে, তখন কি হবে, ইনপুটের মধ্যে যাই থাকবে না কেন সেটা প্যারালালি এসিতে ট্রান্সফার হয়ে যাবে, প্যারালালি এসিতে ট্রান্সফার হয়ে যাবে। এক। আর 2 নাম্বার হচ্ছে যে যেহেতু আইএনপিআর এর মধ্যে ভ্যালু আসছে, তার মানে অবশ্যই এফজিআই এর বর্তমান ভ্যালু 1, কারণ এফজিআই বাই ডিফল্ট 0 থাকে, এবং যখন ইনপুট নেওয়া শুরু হয় তখন সেটা 1 অবস্থায় থাকে। এই কাজটুকু করার পর, মানে যখন ইনপুট রেজিস্টারে যাই ভ্যালু আছে না কেন সেটা এসির লাস্ট 8টা সিগনিফিকেন্ট বিটে আপনি যখন সেভ করে ফেলবেন, যখন লোড হয়ে যাবে, এই লোডটুকু করার পরে তাকে আবার আগের পজিশনে নিয়ে আসেন, তাকে আবার 0 বানাই দেন। ঠিক আছে, ইনপুট ফ্ল্যাগটা কিন্তু বাই ডিফল্ট 0ই ছিল, ইনপুট ফ্ল্যাগটা বাই ডিফল্ট 0ই ছিল, সেটাকে আবার কি করি, আবার 0 পজিশনে নিয়ে আসি। এই দুইটা কাজ, এই দুইটা কাজ হচ্ছে আইএনপি এই ইনস্ট্রাকশনটুকুর কাজ, আইএনপি এই ইনস্ট্রাকশনটুকুর কাজ। দেখেন, আমরা প্রথমে ইনপুট রেজিস্টার থেকে ভ্যালুগুলো অ্যাকুমুলেটরে নিয়ে আসতেছি, আর এফজিআই, হ্যাঁ, এখান থেকে ভ্যালুটা কতক্ষণ এসে এটা, আধা ঘন্টা আছে, আর একটু বাকি আছে, আমরা ইন্টারাপ্টটা যখন বলবো তারপরেই শেষ। আর হচ্ছে এফজিআই বা ইনপুট ফ্ল্যাগটা আমরা 0 করলাম। এবারে সে আউটপুট ফ্ল্যাগ কি জিনিস? আউটপুট ফ্ল্যাগ মানে হচ্ছে যে মানে আউট আউট যেই ইনস্ট্রাকশনটা OUT, আউট, এই ইনস্ট্রাকশনটা রান হলে কি হবে, এই ইনস্ট্রাকশনটা রান হওয়ার মানে হচ্ছে যে আমার আউটপুট, এই আউট আর এই রেজিস্টারে কিছু ভ্যালু আছে, ভ্যালু প্রয়োজন, এই রেজিস্টারে কিছু ভ্যালু আমার দরকার। সো আমি অ্যাকুমুলেটর থেকে, দেখেন ইনপুটে যেরকম অ্যাকুমুলেটরে সেভ হয়, অ্যাকুমুলেটর থেকে ডাটা কিন্তু আবার আউটপুট রেজিস্টারে আসে। সো এইখানেও প্যারালাল ট্রান্সফার। তাহলে কেউ যদি কখনো আউট চালায়, হ্যাঁ, আউট চালায়, তার মানে হচ্ছে যে এসির এই যে লাস্ট 8টা সিগনিফিকেন্ট বিট গুলা সরাসরি এই রেজিস্টারে একদম জাম্প মেরে চলে আসবে। বুঝতে পারছি? এই রেজিস্টারে ডাইরেক্ট চলে আসবে। এবং দেখেন তাই কিন্তু লেখা আছে, উম, এখানে দেখি যে এসির লাস্ট 8টা সিগনিফিকেন্ট 0 থেকে 7 পর্যন্ত বিট, সরি, সেটা আউটপুট রেজিস্টারে নিয়ে আসো। আচ্ছা, নিয়ে তো আসলাম, তো সেটা বুঝলাম। এখন আসলে হচ্ছে যে আমরা সবাই পড়ছিলাম যে আমার এই একটু আগে কিন্তু পড়ানোর সময় বলছিলাম যে আমার যে এফজিও, হ্যাঁ, এফজিও যে ভ্যালুটা সেটা কিন্তু বাই ডিফল্ট থাকে 1, সেটা কিন্তু বাই ডিফল্ট 1 থাকে, এবং আউটপুট রেজিস্টার থেকে যখন সিরিয়ালি একটা 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 করে যায়, ঠিক আছে, হ্যাঁ, ওই সময়ে এইটা কি হয়, সাময়িক সময়ের জন্য জিনিসটা 0 হয়। ঠিক আছে, এই সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য 0 হয়। এই 0 করার মানে কি? এই 0 করার মানে হচ্ছে যে অ্যাকুমুলেটর, এখন আমি আউটপুট থেকে সিরিয়ালি প্রিন্টারের কাছে ডাটা পাঠাচ্ছি এবং প্রিন্টার সেটা প্রিন্ট করতেছে। এখন তোমার মধ্যে যদি নতুন ভ্যালু আসেও তুমি আর দিও না, আমি আর নিব না, আমি রিসিভ করব না, আমি 0, আমি এটা বন্ধ করে রাখছি, গেটটা আমি অফ করে রাখছি। বুঝতে পারছি? সো এই কাজটুকু আপনার করতে হবে। কারণটা কি? কারণ অ্যাকুমুলেটর থেকে আমার সার্টেন, ধরেন এখানে এখানে ধরেন অ্যাকুমুলেটরে কথার কথা জেড, এই কথাটা আছে, তাহলে এই আউটপুট রেজিস্টারেও জেড ভ্যালুটা আসছে। এখন জেড ভ্যালুটার যেই 8টা বিট, এটা আস্তে আস্তে প্রিন্ট হচ্ছে, হ্যাঁ, কারণ এই কম্পিউটার অনেক ফাস্ট, কিন্তু প্রিন্টার বা কিবোর্ড ডিভাইস গুলো অনেক স্লো, আস্তে আস্তে প্রিন্ট করে। তো জেডটা ধরেন আস্তে আস্তে এখন প্রিন্টিং পর্যায়ে আছে, হ্যাঁ, এরকম হচ্ছে হচ্ছে প্রিন্টিং হচ্ছে। তো এই পর্যায়ে যাতে অন্য কোনো ক্যারেক্টার, এখন ধরেন অ্যাকুমুলেটরের ভ্যালুটা চেঞ্জ হয়ে এক্স হয়ে গেল, এই এক্সটা যাতে আমার না ঢুকতে পারে, এই জন্য আমি কি করব, এই এফজিও আউটপুট ফ্ল্যাগটাও একটু 0 বানায় রাখবো। তার মানে আমার আউট যেই ইনস্ট্রাকশনটা আছে, একটু খেয়াল করে দেখি যে আউট ইনস্ট্রাকশনটা দুটা কাজ করে।
একটা হচ্ছে অ্যাকুমুলেটরে যাই ভ্যালু ছিল না কেন, লাস্টের 8টা বিটে, লিস্ট সিগনিফিকেন্ট বিটে সেটা প্যারালালি আউটপুট রেজিস্টারে নিয়ে আসে এবং এফজিওটাকে জিরো বানায় রাখি কেন? কারণ যাতে আরো ফার্দার ক্যারেক্টার না আসতে পারে। আউটপুট শেষ হোক, তারপরে আবার এটাকে আমরা এফজিওটাকে আবার ওয়ান বানাই দেবো। ঠিক আছে? সো এদিকে গেল হচ্ছে আউটপুট ক্যারেক্টার। ঠিক আছে? তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি ফ্ল্যাগ দুইটা জিরো থাকার অর্থ কি? বিজি। হ্যাঁ, আমি বর্তমানে ইনপুট নিচ্ছি, আমি বর্তমানে আউটপুট করছি। হ্যাঁ, মানে রানিং অবস্থায় আছি, ওই সময় ফ্ল্যাগ গুলা কিন্তু জিরো থাকে। আর ফ্ল্যাগ গুলা ওয়ান থাকার মানে কি? ফ্ল্যাগ গুলা ওয়ান থাকার মানে হচ্ছে রেডি। হ্যাঁ, ইনপুট করার জন্য রেডি, আউটপুট করার জন্য রেডি, এরকম টাইপ। যেমন এফজিআই, এফজিআই যখন ওয়ান থাকে, এটা অলরেডি একবার বলছি, আরেকবার রিপিট হয়ে যাচ্ছে, যে বেসিক্যালি এফজিআই যখন ওয়ান থাকে, ওয়ান থাকার মানে কি? যে আমার ইনপুট রেজিস্টারে কিছু না কিছু ভ্যালু আছে, এখন এই ভ্যালুটা এসিতে নিয়ে আসতে হবে, এটা বোঝা যায়। আবার এফজিও ওয়ান থাকার মানে কি? আমার আউটপুট রেজিস্টারে কিছু না কিছু ভ্যালু আছে, এটা এখন প্রিন্ট মানে আউটপুট ডিভাইসে পাঠাইতে হবে, প্রিন্টার মেশিনে পাঠাইতে হবে। এই তো। আচ্ছা, তো এখন এই এফজিআই এবং এফজিও অন আছে কিনা সেটার জন্য চেকিং কন্ডিশন আছে হচ্ছে এসকেআই এবং এসকেও, অর্থাৎ স্কিপ অন ইনপুট ফ্ল্যাগ, স্কিপ অন আউটপুট ফ্ল্যাগ। যদি ইনপুট ফ্ল্যাগ ওয়ান থাকে অথবা আউটপুট ফ্ল্যাগ ওয়ান থাকে, তাহলে ইনস্ট্রাকশন একটা করে স্কিপ করেন। হ্যাঁ, পিসির ভ্যালু আগে যা ছিল তার চেয়ে এক বাড়ান। এটাও এক ধরনের ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। আর এর পরে যেই দুইটা ভ্যালু আছে, এই দুটো একটু বলে যাই, তারপরে আবার আসবে। সেটার নাম হচ্ছে ইন্টারাপ্ট এনাবল অন, ইন্টারাপ্ট এনাবল অফ। ঠিক আছে? সো ওই যে একটু আগে বললাম যে আপনার মা আপনাকে বলল যে এই একটু বাজারে যা। ঠিক আছে? এবং আপনি আপনার আহ, পড়াশোনার মধ্যে ছিলেন, মনে করেন যে এটা আপনার পড়াশোনার ইনস্ট্রাকশন। হ্যাঁ, এখানে আমি স্টাডির ভিতরে ছিলাম। হ্যাঁ, এবং হঠাৎ করে মা বলল যে এই বাজারে চলে যা। তো এটা ধরেন বাজারের কোড। হ্যাঁ, বাজারের ইম্পর্টেন্ট কোডটুকু কাজ শেষ করার পর আবার এইখানে ব্যাক করবেন, আবার এইখান থেকে আমাদের কোডের এক্সিকিউশন শুরু হবে। তো এইটা আমরা কিছুটা কাছাকাছি ইন্টারাপ্টের কাছাকাছি মতো বলতে পারি। হুম। তো এখন চিন্তা করে দেখেন যে আপনি অনলাইনে এক্সাম দিচ্ছেন। ঠিক আছে? এবং ইম্পর্টেন্ট একটা কাজে ব্যস্ত আছেন। তখন আপনি করবেন কি? তখন আপনি মাকে বলবেন যে আম্মু এখন আমি ব্যস্ত আছি, আমার সামনের আধা ঘন্টা একটা কুইজ আছে, এখন আমি কোনো বাজারে টাজারে যাইতে পারবো না। তার মানে এইটাও কিন্তু একটা প্রোগ্রাম। ঠিক না? একটু আগে যেরকম আমি গল্পের বই পড়তেছিলাম, ওই সময়ের মধ্যে বাজারে যেতে বললো, আমি আমার গল্পের বইটা বন্ধ করে দিয়ে বাজারে গেলাম, বাজারের কাজ শেষ করে আবার গল্পের বই পড়তে শুরু করলাম। তার মানে এটাও একটা প্রোগ্রাম। আবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে যে আমি অনলাইন কুইজ দিচ্ছি এবং অনলাইন কুইজ দেওয়া অবস্থায় কেউ কোনো যাতে ডিস্টার্ব না করে। তো দুইটা কিন্তু সেম ধরনের না। হ্যাঁ, একটা হচ্ছে খুব হাইলি ইম্পর্টেন্ট প্রোগ্রাম, আর একটা হচ্ছে একটা লো ইম্পর্টেন্ট প্রোগ্রাম। তো এই হাই আর লো, হ্যাঁ, কোন কোন সময় ডিস্টার্ব করা যাবে, কোন সময় ডিস্টার্ব করা যাবে না, এইটা দেখানোর জন্য আমরা একটা ফ্লিপ ফ্লপ রাখছি, যেটার নাম হচ্ছে ইন্টারাপ্ট এনাবল, IEN। এটা একটা ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপের ভ্যালু যদি আমি ওয়ান রাখি, তার মানে হচ্ছে আমাকে ডিস্টার্ব করা যাবে। হ্যাঁ, আমার প্রোগ্রামটাকে ডিস্টার্ব করা যাবে। আমার প্রোগ্রামের ধরেন আমার এখানে একটা প্রোগ্রাম, এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। হ্যাঁ, ইনস্ট্রাকশন আছে, এটাকে আপনি ডিস্টার্ব করতে পারবেন। কিন্তু এই জিনিসটার ফ্ল্যাগটা যদি আপনি জিরো বানাই দেন, এই ফ্ল্যাগটা যদি আমি জিরো বানাই দিই, IEN এর ভ্যালু, তার মানে হচ্ছে যে এই প্রোগ্রামটা আনইন্টারাপ্টেড চলতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের ইনস্ট্রাকশন শেষ করা যাবে না। এটা পুরাটুকু, এটার যতগুলো ইনস্ট্রাকশন আছে সবগুলা কাজ শেষ করার পর আপনি অন্য কিছু করতে পারেন। এইটাই হচ্ছে IEN, ইন্টারাপ্ট এনাবল অন এবং ইন্টারাপ্ট এনাবল অফ। এই দুটা ইনস্ট্রাকশনও আমাদের ইনপুট আউটপুট ইনস্ট্রাকশনের আন্ডারে যায়। অর্থাৎ আমরা IEN সুইচটা অন করতে পারি, অর্থাৎ ওয়ান বানিয়ে দিতে পারি, IEN সুইচটা অফ করে রাখতে পারি। তাহলে IEN ওয়ান থাকা অর্থ হচ্ছে আমার এই প্রোগ্রামটা ডিস্টার্ব করা যাবে বা ইন্টারাপ্ট করা যাবে। আর IEN অফ থাকার মানে হচ্ছে যে আমার এই প্রোগ্রামটা ডিস্টার্ব করা যাবে না। তো তাহলে ইন্টারাপ্ট বলতে কি বোঝায়? আমাদের বইয়ের, মানে এটা পেজ নাম্বার হচ্ছে 153। তো এখানে আমরা ইন্টারাপ্টের একটা
ইয়া দেখতে পাচ্ছি এই জায়গাতে, এই যে আমি যে কথাগুলোই বললাম যে এইগুলো একটু ফর্মালি লেখা, কারণ এক্সাম হলে তো একটু ফর্মালি লেখা প্রয়োজন পড়ে। যে ইন্টারাপ্ট হচ্ছে যে an external device inform the computer when it is ready for the input output transfer. ঠিক আছে, দ্য কম্পিউটার ক্যান বি বিজি উইথ আদার টাস্কস। আদার টাস্ক যেমন এই যে বই পড়া, হুম, চিন্তা করেন বই পড়া কিংবা কুইজ দেওয়া, এগুলা অন্যান্য কাজে সে ব্যস্ত থাকতে পারে। যখনই কোনো ইনপুট অথবা আউটপুট রিলেটেড কাজ থাকবে, সেই সময় কি হবে, যে দ্য কম্পিউটার ইজ মোমেন্টারিলি ইন্টারাপ্টেড ফ্রম প্রসিডিং উইথ দ্য কারেন্ট প্রোগ্রাম অ্যান্ড ইজ ইনফর্মড অফ দ্য ফ্যাক্ট দ্যাট এ ফ্ল্যাগ হ্যাজ বিন সেট। অর্থাৎ এফজিআই অথবা এফজিও যে কোনো একটা যদি ওয়ান হয়, এটার মানে হচ্ছে আমার ইনপুট বা আউটপুট রেজিস্টারের মধ্যে কিছু না কিছু ভ্যালু আসছে, এখন আমাকে যাই করছে না কেন এই এই কাজটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই কাজটা আমার বন্ধ করে দিতে হবে। এটা এটা আমরা অন্যভাবেও বলতে পারি, যেমন ধরেন ওয়াশরুম। হ্যাঁ, আপনি যাই করেন না কেন, আপনার যখনই, হ্যাঁ, আমরা আমরা যেরকম ওয়াশরুমে আমরা বলি যে ব্ল্যাডার ফিল আপ হয়ে যায়, হ্যাঁ, যখনই ব্ল্যাডার ফিল আপ হয়ে যায় তখনই আপনার ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়ে। তখন আপনার যাই কাজ করেন না কেন তখনই স্যাররে বলেন, স্যার মে আই গো টু ওয়াশরুম, বা মে আই গো টু টয়লেট, বা এই ধরনের যে কথাটা আমরা বলি। তার মানে যখনই আমার ইনপুট বা আউটপুট রেজিস্টারে ডাটা চলে আসে, তখনই ফ্ল্যাগ গুলো ওয়ান হয়। আমরা কিন্তু দেখেই আসছি, অনেকবার দেখছি। এবার ফ্ল্যাগ গুলো ওয়ান থাকলে তখন কি করে, কম্পিউটার যাই করতেছিল না কেন সেটা বন্ধ করে দিয়ে ওয়াশরুমে দৌড় দেয়। ঠিক আছে, তখন দেখি দ্য কম্পিউটার deviates momentarily from what it is doing, টেক কেয়ার অফ দ্য ইনপুট অর আউটপুট ট্রান্সফার। হ্যাঁ, ইনপুট বা আউটপুট এই কাজটা আগে শেষ করে, শেষ করার পর আসার পর ইট দেন রিটার্নস টু দ্য কারেন্ট প্রোগ্রাম টু কন্টিনিউ হোয়াট ইট ওয়াজ ডুইং বিফোর দি ইন্টারাপ্ট। তাহলে বেসিক্যালি হোয়াট ইজ অ্যান ইন্টারাপ্ট? ইন্টারাপ্ট, সরি, হ্যাঁ, ইন্টারাপ্ট মানে কি? ইন্টারাপ্ট হচ্ছে যে উই উইল স্টপ দ্য কারেন্ট এক্সিকিউশন অফ আওয়ার প্রোগ্রাম। আমাদের প্রোগ্রামটা যে অবস্থায় ছিল সেটার কারেন্ট এক্সিকিউশন যে ফ্লোটা সেটা স্টপ করে, ঠিক আছে, আমরা একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আমরা চালাবো। হ্যাঁ, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আমরা সাইকেল চালাবো, একটা স্পেশাল প্রোগ্রাম চালাবো। হ্যাঁ, একটা স্পেশাল প্রোগ্রাম, যেমন এই যে বললাম না ওয়াশরুমে যাওয়া, হুম, এই ওয়াশরুমেও তো এটাও একটা প্রোগ্রাম, মনে করেন ওয়াশরুমে যাওয়া একটা স্পেশাল প্রোগ্রাম। হ্যাঁ, এই প্রোগ্রামটা আপনার যখনই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়বে তখন আপনি এই প্রোগ্রামটা রান করবেন। ঠিক আছে, যে যাও ওয়াশরুমের দরজা খুলো, হ্যাঁ, ওয়াশরুমের কাজ সম্পন্ন করো, এরপর আবার ফেরত চলে আসো। ঠিক আছে, তো এইভাবে আমরা চিন্তা করতে পারি যে এটা ইনপুট বা আউটপুটের স্পেশাল কিছু প্রোগ্রাম আমার মেমোরির মধ্যে লেখা আছে, আগের থেকে লিখে রাখছি। যখনই আমার আমি যে অবস্থায় থাকি না কেন, যেই লাইনেই থাকি না কেন, হ্যাঁ, ধরেন কথার কথা এটা আমার রানিং প্রোগ্রাম ছিল, এটা আমার রানিং প্রোগ্রাম ছিল, এই অবস্থায় হঠাৎ করে ইনপুট বা আউটপুট রিলেটেড কোনো প্রোগ্রাম চালানোর প্রয়োজন পড়ছে, আমার এফজিআই কিংবা এফজিও যে কোনো একটা ফ্ল্যাগ আমার ওয়ান হয়ে গেছে, যে কোনো আমার একটা ফ্ল্যাগ সেট হয়ে গেছে। আমি আপনাদের আগেও বলছি, সেট অর্থ হচ্ছে ওয়ান, আর ক্লিয়ার অর্থ হচ্ছে জিরো। সো যে কোনো একটা ফ্ল্যাগ যদি সেট হয় তখন আমি বুঝবো যে আমার ইনপুট বা আউটপুট রেজিস্টারে ডাটা চলে আসছে, এটা এখনই হয় এসি তে নিতে হবে অথবা এসি থেকে আউটপুট রেজিস্টারে নিতে হবে, এবং তারপরে জিনিসটা পাস করতে হবে। হুম, তো যখনই আমার ফ্ল্যাগ দুটো ওয়ান ওয়ান হয়ে যাবে, তো আমি যাই করতেছিলাম না কেন, যে অবস্থায় ছিলাম না কেন, সেই অবস্থা থেকে হঠাৎ করে আমি এক্সিকিউশন বন্ধ করে একটা স্পেশাল প্রোগ্রাম রান করব, যেটা হয়তো মেমোরির কোনো একটা লোকেশনে সেভ করা আছে। এই স্পেশাল প্রোগ্রামটা রান করার পর আবার আমার আগের পজিশনে ফেরত চলে আসবে। এই ধরনের জিনিসটা যে we have to momentarily stop the execution of our program, whatever program is running, we have to stop the current program and this is service the interrupt cycle অথবা সার্ভিস দ্য ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ঠিক আছে, সার্ভিস দ্য ইনপুট আউটপুট ট্রান্সফার, ওই ইনপুট আউটপুট ট্রান্সফারটা আগে কমপ্লিট করতে হবে, দেন উই উইল রিটার্ন টু দ্য কারেন্ট প্রোগ্রাম এন্ড কন্টিনিউ হোয়াট এভার উই ওয়ার ডুইং বিফোর দ্য ইন্টারাপ্ট হ্যাপেন্ড। আর আরেকটা জিনিস হচ্ছে, ওই যে একটু আগেই বললাম যে কোনো কোনো প্রোগ্রাম কিন্তু স্ট্রিক্টলি বলে দিতে পারে যে এই আমাকে ডিস্টার্ব করা যাবে না। সো এটাও দেখতে হবে যে কোন প্রোগ্রামটা বলে রাখছে যে আমাকে ডিস্টার্ব করা যাবে, আর কোন প্রোগ্রামটা বলে রাখছে যে আমাকে ডিস্টার্ব করা যাবে না। যেই প্রোগ্রামটা বলবে যে না, আমি চলতে চলতে যদি ইনপুট আউটপুট রিলেটেড কিছু করা লাগে,
আ এটা আমাকে ডিস্টার্ব করা যাবে, আমাকে ইন্টারাপ্ট করা যাবে। সেই ক্ষেত্রে ইন্টারাপ্ট এনাবল এই সুইচটা 1 দেওয়া থাকে বা এই ফ্লিপ ফ্লপটা 1 থাকে। আর কোন প্রোগ্রাম যদি বলে, "না, আমি খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, আগে আগে আমার কাজ শেষ করতে হবে। আমার কুইজ আগে দিতে হবে, মিড টার্ম আগে দিতে হবে। তারপরে যা হওয়ার হবে।" ঠিক আছে? সো ওই সময় সে কি করবে? IN এই ফ্লিপ ফ্লপটা অফ করে রাখবে। এবং এই ২ টা অন এবং অফ করার জন্য যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি যে ION এবং IOF, ইন্টারাপ্ট এনেবল অন, ইন্টারাপ্ট এনেবল অফ। IN এর ভ্যালু 1 বানায় দেওয়া, IN এর ভ্যালু 0 বানায় দেওয়া। এই ২ টা কাজ করার জন্য কিন্তু ২ টা ইনস্ট্রাকশন অলরেডি ইনপুট আউটপুট ইনস্ট্রাকশনের মধ্যে আছে। ওকে। এইবার আসেন হচ্ছে যে এই জিনিসটা কি? হুম? এই পার্টিকুলার আ ডি আ যেই আমরা ফ্লো চার্টটা দেখতে পাচ্ছি, ইন্টারাপ্টটা কিভাবে কাজ করে। ঠিক আছে? তাহলে আমার একটা ধরেন আমি একটা পার্টিকুলার কোন একটা ইয়েতে আছি। হুম? আমার আমার কোন একটা প্রোগ্রাম রান চলতেছে। আমি একটা গেমই খেলতেছি। হ্যাঁ? আমি গেম খেলতেছি। ইনস্ট্রাকশন রান হচ্ছে বা একটা এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ডে আমি কাজ করতেছি। ইনস্ট্রাকশন অনেক কিছু কাজ করতেছে। হঠাৎ করে কেউ কম্পিউটারে কিছু একটা চাপ দিল। অথবা হঠাৎ করে আম আপনার কোনো একটা ডেটা পরিবর্তন হইলো বা কোনো একটা আউটপুট দেখানোর প্রয়োজন পড়ল। তখন কি হবে? ফার্স্ট এই চেক করবে যে এটার ইন্টারাপ্ট এনাবল টা অন কিনা। ফার্স্ট এই চেক করবে যেমন দেখি আমরা ইনস্ট্রাকশন সাইকেল, হ্যাঁ? ইনস্ট্রাকশন সাইকেলের মধ্যে ফেচ অ্যান্ড ডিকোড ছিল। ফেচ অ্যান্ড ডিকোড এর পরে এক্সিকিউশন ছিল। এই এক্সিকিউশন স্টেজটা এসে চেক করে দেখবে যে আমার এই প্রোগ্রামটা ডিস্টার্ব করা যাবে কিনা। ঠিক আছে? অর্থাৎ ইন্টারাপ্ট এনাবল টা 1 কিনা। কারণ ইন্টারাপ্ট এনাবল যদি 0 থাকে তার মানে এইটা হাইলি ইম্পোর্টেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামের ইনস্ট্রাকশন কোনোভাবেই বন্ধ করা যাবে না। তো সেই ক্ষেত্রে দেখবেন যে এই 0 বরাবর যাচ্ছে এবং এইখানে যাচ্ছে। এই জায়গায় আর নামে আমরা একটা ফ্লিপ ফ্লপ পাচ্ছি। ঠিক আছে? এই আর নামে একটা ফ্লিপ ফ্লপ পাচ্ছি এবং এই আর এর ভ্যালুটা 0 ই থাকতেছে। দেখি। আর এর ভ্যালুটা 0 থাকতেছে। ঠিক আছে? তো আর কি জিনিস? আর মানে হচ্ছে একটা এটাও আরেকটা ফ্লিপ ফ্লপ। এই আর এটার উপর নির্ভর করে আমরা দেখব যে আমার প্রোগ্রামের এক্সিকিউশন হবে নাকি আমার ইন্টারাপ্টের এক্সিকিউশন হবে। হ্যাঁ? তার মানে আমি কি ইনপুট আউটপুটের প্রোগ্রাম রান করব নাকি আমার নিজের মেইন প্রোগ্রাম রান করব। ঠিক আছে? সেই জিনিসটা আ ডিসাইড করার জন্য একটা ফ্লিপ ফ্লপ সেট করা হইলো সেটার নাম হচ্ছে আর। এটা বাই ডিফল্ট থাকে 0 এবং বাই ডিফল্ট 0 থাকলে যেটা হয় আপনার মেইন প্রোগ্রামিংই এক লাইন করে কোড কমপ্লিট হয়। ধরেন কথার কথা এখানে আমার মেইন প্রোগ্রামটা রান হচ্ছে। এখানে আমার মেইন প্রোগ্রাম রান হচ্ছে তো ১০০ নাম্বার লাইন এটা রান হবে। তারপরে ১০১ রান হবে। তারপরে ১০২ রান হবে। রান হওয়া বলতে আমি বুঝাচ্ছি এক্সিকিউট, হ্যাঁ? এ এ এ এ ফার্স্ট এ ১০১ মেমোরি লোকেশনে যে ইনস্ট্রাকশনটা ছিল সেটা রান হবে। সেটা এক্সিকিউট হবে। তারপরে ১০১ এক্সিকিউট হবে, ১০২ এক্সিকিউট হবে। পিসি এক করে বাড়তে থাকবে। হুম? এগুলো তো আমরা খুবই কমন আগে থেকেই জানি। যে ফেচ অ্যান্ড ডিকোড সাইকেলে স্পেশালি আ ফেচ এর যে T1 এই T1 সাইকেলেই কিন্তু পিসির ভ্যালু ১ করে বাড়তে থাকে, হ্যাঁ? পিসি একবার এখানে থাকে, তারপরের বার এখানে যায়, তারপরের বার এখানে যায়। লাইন বাই লাইন এক্সিকিউশন। হ্যাঁ? একটার পর একটা এক্সিকিউশন হইতে থাকে। এটা তো ঠিক আছে। এখন এই এক্সিকিউশন হওয়া অবস্থায় কোন বাটনে কেউ চাপ দিল। হ্যাঁ? বেসিক্যালি হইছে কি আমাদের কমন সেন্স কি বলে? ইনপুট এবং আউটপুট এই ২ টা কেন স্পেশাল? কারণ ইনপুট দেওয়া মানে হচ্ছে যে আপনার ডেটা যাই ছিল না কেন সেটা চেঞ্জ হয়ে গেছে। কথার কথা এই ডেটার মধ্যে যে ভ্যালু ছিল ঢাকা। হ্যাঁ? সেটা এখন আমি কোন একটা বাটন বা সুইচ বা কিছু একটা চাপ দিয়ে আমি চেঞ্জ করে দিছি। এটা এখন বর্তমানে হয়ে গেছে চিটাগাং। হুম? সরি, চিটাগং। ঠিক না? এটার মানেই তো নতুন ইনপুট দেওয়া। ইনপুট দেওয়ার মানে কি? আমি আগে ভ্যালু যাই ছিল না কেন, আগে প্রোগ্রামে এক্সিকিউশন যেই ডাটার উপরে হচ্ছিল না কেন, সেই ডাটাটা পরিবর্তন হয়ে গেছে। ঢাকা থেকে জিনিসটা চিটাগাং বানায় ফেলছি। আমি আ হয়তো কোনো একটা ড্রপ ডাউন ছিল, এখানে ড্রপ ডাউন থেকে চিটাগাং সিলেক্ট করলাম। অথবা কোনো একটা মাউসে বাটনে চাপ দিলাম অথবা কিবোর্ডে কোনো একটা জিনিস লিখলাম। এনি হাউ আমার ডাটা ম্যানিপুলেট হয়ে গেছে। আমার ডাটা ম্যানিপুলেট হয়ে গেলে আগের প্রোগ্রামের ইনস্ট্রাকশন গুলা রান করলে হবে না। ঠিক আছে? আগে ডাটাটা কি করতে হবে? ডাটাটা আগে ঠিক করে তারপরে আসতে হবে। তো এইজন্যই আসলে ইনপুট এবং আউটপুটের ইনস্ট্রাকশনটা প্রায়োরিটি বেসিস এ ইন্টারাপ্ট করে
আপনার নিজের প্রোগ্রাম রান হচ্ছিল সেটাকে বন্ধ করে আগে ইনপুট আউটপুটের কাজ কমপ্লিট করে তারপর আবার ফেরত আসতে হয়। যাতে কি হয় কনসিস্টেন্ট আউটপুট আসে। হ্যাঁ? নাহলে আমি যে ঢাকা থেকে চিটাগাং চেঞ্জ করে ফেললাম। ঢাকার রেজাল্ট দেখাইলে তো হবে না। ঢাকার রেজাল্ট দেখাইলে হবে? হবে না। এরকমই বিষয়গুলো। তাহলে আমরা একটু দেখি যে একটা আপনি প্রোগ্রাম রান করতেছেন ইনস্ট্রাকশন সাইকেল। আমরা একটু বাম দিকের অর্থাৎ এই পার্টটুকু দেখব। হুম? এই পার্টটুকুর আমরা একটু দেখতেছি। হ্যাঁ? সো এই পার্টটুকুর মধ্যে আমার ১ম এই দেখতে হবে যে আমার ইনস্ট্রাকশন গুলার রান যে হচ্ছে এই পার্টিকুলার প্রোগ্রামটার আইএন ইন্টারাপ্ট এনাবল এই সুইচটা 1 আছে কিনা। ইন্টারাপ্ট এনাবল যদি 1 না থাকে তাহলে এই প্রোগ্রামকে ডিস্টার্ব করা যায় না। এই পার্টিকুলার প্রোগ্রামটাকে ডিস্টার্ব করা যায় না। ওর এক্সিকিউশন ডিস্টার্ব করা যায় না। এটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। এটা জিনিসটা আগেও আমি বলছি যে ইম্পোর্টেন্ট কাজ যেমন এই যে কুইজ দিচ্ছি। হ্যাঁ? মিড টার্ম দিচ্ছি। এরকমটাই। ওকে। এবার আসেন হচ্ছে যে যদি এটা 1 থাকে তখন আমাকে দেখতে হবে যে এই এফজিআই এবং এফজিও কোনো একটা ফ্ল্যাগ 1 আছে কিনা। এফজিআই অথবা এফজিও কোনো একটা ফ্ল্যাগ 1 আছে কিনা। যদি যেকোনো একটা ফ্ল্যাগ 1 থাকে তার মানে হচ্ছে আমার ইনপুট রেজিস্টার যেমন এফজিআই 1 থাকার অর্থ হচ্ছে ইনপুট রেজিস্টার এই যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারের মধ্যে কিছু না কিছু ভ্যালু আছে। সেটা এখন অ্যাকুমুলেটরে নিয়ে আসতে হবে। আবার এফজিও 1 থাকার অর্থ হচ্ছে যে আমার আউটপুট ডিভাইসটা রেডি এবং কিছু না কিছু ডেটা আউটপুট রেজিস্টারে এখন আসছে। সেই জিনিসটা এফজিও 1 থাকলে এটা আমি অনেকবার দেখাইছি। আপনারা ভিডিওটা একটু পিছায়ে একটু দেখে নিয়েন। যে এফজিআই কখন 1 থাকে, এফজিও কখন 1 থাকে। এফজিআই 1 থাকে হচ্ছে যখন আ ইনপুট রেজিস্টারের মধ্যে ডাটাগুলা সিরিয়ালি ঢুকে গেছে। হুম? এবং আ ইনপুট রেজিস্টারের মধ্যে যখন ডাটাগুলা লোড হইছে, ওই সময় কিন্তু এফজিআই এর ভ্যালুটা থাকে 1। এই ডাটাটা অ্যাকুমুলেটরে যাওয়ার পরে এফজিআই টা 0 হয়। আবার এফজিও কিন্তু বাই ডিফল্ট 1 ই থাকে। এটা কখন 0 থাকে? যখন আ আউটপুট রেজিস্টার থেকে সিরিয়ালি ডাটাটা যখন আস্তে, আস্তে প্রিন্ট হয়। ওই অবস্থায় খালি 0 থাকে। বাদবাকি সময় কিন্তু 1 থাকে। 1 থাকার মানে কি? যে আমার আউটপুট রেজিস্টারের মধ্যে কিছু না কিছু ভ্যালু আছে। আমার আউটপুট রেজিস্টারের মধ্যে কিছু না কিছু ভ্যালু আছে। এখন এই ভ্যালুটা আস্তে, আস্তে প্রিন্ট করতে হবে। তো সেটা সাময়িক সময়ের জন্য আমরা 1 থেকে 0 বানাই। 0 থাকার অর্থ হচ্ছে যে এখন আর নতুন ডাটা নিব না। অ্যাকুমুলেটর থেকে আউটপুটের মধ্যে যা আছে সেটাই আস্তে, আস্তে প্রিন্ট করব। তো সেই সময় 0 থাকে। বাট বাদবাকি সময় নরমাল টাইমে কিন্তু 1 থাকে। আর 1 থাকার অর্থ হচ্ছে আমি অ্যা আউটপুট দেওয়ার জন্য রেডি। সো এফজিআই এটা 1 থাকার মানে হচ্ছে ইনপুটের জন্য রেডি। এফজিও এটার 1 থাকা মানে হচ্ছে আউটপুটের জন্য রেডি। সো যেকোনো একটা কন্ডিশন যদি 1 থাকে তখন আমরা এই আর ফ্লিপ ফ্লপটার ভ্যালু 1 বানাই দিচ্ছি। এখন আর ফ্লিপ ফ্লপটার ভ্যালু যদি 1 হয়ে যায়, এই স্টেজটায় যদি আর এর ভ্যালু 1 হয়ে যায়, তখন এখানে ঘুরতে এই জায়গায় যখন আসবে তখন দেখবে আর এর ভ্যালু 1। তখন সে ডান দিকের সাইকেলে চলে যাবে। আর বাম দিকে যাবে না। তার মানে হচ্ছে কি বারবারই আপনার ধরেন আমার প্রোগ্রাম রান চলতেছে এবং কোনো ইনপুট আউটপুট নাই, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে বারবারই আমি এই ইনস্ট্রাকশন সাইকেলেই ঘুরবো। কারণ আর এর ভ্যালু 0। আর এর বাই ডিফল্ট ভ্যালু 0 থাকে। হ্যাঁ, আমি দেখব যে ইন্টারপ্রেনেবল অন। হ্যাঁ, অন সমস্যা নাই। কিন্তু কোনো ফ্ল্যাগই অন নাই। ২টাই 0। সো 0 ই থাকবে। আর এর ভ্যালু 0 ই থাকবে। এই বাম পাশের সাইকেলেই আমি রানিং চলতেই থাকবো। আমার আমার প্রোগ্রাম মেইন প্রোগ্রামটা রান হইতে থাকবে। যেই মুহূর্তে এফজিআই বা এফজিও যেকোনো একটা 1 হবে সাথে, সাথে কিন্তু আমার আর এর ভ্যালু যেকোনো একটা 1 হইলেই কিন্তু আর এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেও 1 হচ্ছে, এই ক্ষেত্রেও 1 হচ্ছে। তো যেকোনো একটা ভ্যালু যদি 1 হয়ে যায়, তখন আমার আর এর ভ্যালুটা 1 হয়ে যাবে এবং যেটা হচ্ছে যে আপনার ইনস্ট্রাকশন গুলো এভাবে রান হচ্ছিল। হঠাৎ করে একটা স্পেশাল ইনস্ট্রাকশন রান হওয়া শুরু হবে। একটা স্পেশাল ইনস্ট্রাকশন কিছু সময়ের জন্য রান হওয়া শুরু হবে। তারপরে আবার এখানে ফেরত আসবে। আচ্ছা। এবার আসি হচ্ছে যে ইন্টারাপ্ট সাইকেলটা অর্থাৎ এটা তো আমরা বাম দিকটা দেখলাম। এবার একটু ডান দিকে দেখি। যে জাস্ট ইন কেস যদি ইন্টারাপ্ট আসে, হ্যাঁ? অর্থাৎ আপনার প্রোগ্রাম রানিং চলতেছিল। এর মধ্যে কেউ একজন একটা বাটনে চাপ দিল। হ্যাঁ? কোনো কিবোর্ডে প্রেস করল। তাহলে ইনপুট হ্যাঁ, ইনপুট ফ্ল্যাগটা 1 হয়ে যাবে। ইনপুট ফ্ল্যাগ বলবে যে এই ইনপুট আসছে। এটাকে হ্যান্ডেল করো, এটাকে হ্যান্ডেল করো। তখন কি হবে? অ্যা এই যে এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা তখন রান হবে। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একটু সময়ের জন্য অন্য একটা ফিগারে যাব। এই ডান পাশের সিগন্যালটা বোঝানোর জন্য। এই ফিগারটা আছে হচ্ছে নিচে। দিস ওয়ান।
ঠিক আছে? এই ফিগারটাই হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের যেই মেইন ইন্টারাপ্ট এবং ইনপুট আউটপুট প্রোগ্রাম বলতে কি বোঝায়, এই জিনিসটা আমাদের আইডিয়াটা টোটালি ক্লিয়ার করে দিবে হচ্ছে যে আমাদের ইন্টারাপ্ট সাইকেলটা কিভাবে কাজ করে। তো ইন্টারাপ্ট সাইকেলে যেটা হচ্ছে যে ধরেন আমি একটু দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম এবং মেইন প্রোগ্রামটা রানিং চলতে কোনো একটা সার্টেন স্টেজে আমরা 255 এই পর্যন্ত পৌঁছাইছি। এই পর্যন্ত আমাদের এক্সিকিউশন হইছে। হ্যাঁ, আমাদের ওই যে আর এর ভ্যালু 0 ই ছিল এবং বারবার এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ? এমন একটা সময় কেউ একজন একটা বাটনে চাপ দিল অথবা কোনো একটা জিনিস আউটপুট করার প্রয়োজন পড়ল। তখন কি হবে? আমার যে পিসির কারেন্ট ভ্যালুটা ছিল ২৫৫ যখন ইনস্ট্রাকশন রান হয় তখন পিসি থাকে ১ ঘর সামনে, ১ ঘর বেশি। তখন পিসির ভ্যালু ২৫৬ ছিল। এই ২৫৬ থেকে আমাকে একটা স্পেশাল ইনপুট আউটপুট রিলেটেড প্রোগ্রাম রান করতে হবে। যেই স্পেশাল ইনপুট আউটপুট রিলেটেড প্রোগ্রামটা ১১২০ থেকে শুরু। তার মানে আপনি যাচ্ছেন। হ্যাঁ? হঠাৎ করে আপনাকে ১১২০ এ জাম্প মারতে হবে। ওইটুকু চালানোর পর এরপরে আবার আপনি ২৫৬, ৫৭, ৫৮ এভাবে রান করবেন। এইটাই এখানে মূলত বলা আছে। তো এই কাজটা যে আমি করব, এই কাজটা করার জন্য আমাকে আমরা যখন মেমোরি ইনস্ট্রাকশন পড়ছিলাম সেখানে আমরা বার্ন, হ্যাঁ? আনকন্ডিশনাল ব্রাঞ্চিং, তারপরে একটা পড়ছিলাম হচ্ছে বিএসএ, হ্যাঁ? ব্রাঞ্চিং এন্ড সেভ অ্যাড্রেস সেটাও কিন্তু এই বার্ন দিয়েই করা হয়। হ্যাঁ? আনকন্ডিশনাল ব্রাঞ্চিং দিয়েই করা হয়। তো এই ওই আইডিয়াটা কিছুটা ইউজ করতে হবে। তার মানে আমার এখানে প্রোগ্রাম রানিং। এই যে ২৫৬ না চালায়ে আমি যে ১১২০ এ জাম্প করব। ঠিক আছে? আবার যে ফেরত আসতে হবে সেইজন্য আমরা কি করব? এই পার্টিকুলার ২৫৬ এটা যে আমার ফেরত আসতে হবে এটা কোথাও না কোথাও সেভ করে রাখতে হবে। আমাদের বইয়ে সেভ করে রাখার জন্য এই ধরনের কাজগুলা করার জন্য পার্টিকুলারলি 0 নাম্বার মেমোরি লোকেশনটাকে সিলেক্ট করে রাখছে। এবং সেটার মধ্যে সে করবে কি? প্রোগ্রাম কাউন্টারের অর্থাৎ মেইন প্রোগ্রামে যে প্রোগ্রাম কাউন্টারের লাস্ট যে ভ্যালুটা ছিল সেটা সেভ করে রাখছে। এটা বোঝাই যাচ্ছে কেন? কারণ এটা কোনো না কোনো সময় আমি আবার ইউজ করব। আবার ফেরত আসবো এখানে। নাম্বার ২, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু সরাসরি 1 এ কনভার্ট করে ফেলা হচ্ছে। প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু যাই থাকুক না কেন। যেমন এখানে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু ছিল 256, হ্যাঁ? এই 256 এই পার্টিকুলার ভ্যালুটাকে আমি 0 নাম্বার মেমোরি লোকেশনে সেভ করে রাখলাম। আচ্ছা, এখন প্রোগ্রাম কাউন্টারে যাই ভ্যালু ছিল না কেন সেটা চেঞ্জ করে দেই। সেটা চেঞ্জ করে কি বলল? 1 বানায় দাও। তাহলে প্রোগ্রাম কাউন্টারের বর্তমান ভ্যালু হবে 1। তা আমরা জানি প্রোগ্রাম কাউন্টারের যেই ইনস্ট্রাকশনটা থাকে সেটাই এআর এর মধ্যে আসে। যখন আপনার T0 শুরু হয়, T1 শুরু হয়, এগুলা যখন এক্সিকিউশন শুরু হয়, তখন প্রোগ্রাম কাউন্টারে যেই অ্যাড্রেসটা থাকে সেটাই তো সেখান থেকেই তো এক্সিকিউশন স্টার্ট হয়। সেটাই তো এক্সিকিউট হয়। তো সেইখানে দেখবেন একটা আনকন্ডিশনাল ব্রাঞ্চিং দেওয়া। বার্ন 1120 যে তুমি ১১২০ থেকে এক্সিকিউশন শুরু করো। এটা কিন্তু একটা স্পেশাল ইনস্ট্রাকশন। কারণ এইটা হচ্ছে ইনপুট আউটপুট রিলেটেড প্রোগ্রাম। ইনপুট আউটপুট রিলেটেড প্রোগ্রাম। এখানে হচ্ছে অনেকটা এরকম যে আমি আমার ওই যে বললাম যে আমি কাজ করতে হঠাৎ ওয়াশরুমের প্রয়োজন পড়ল। ওয়াশরুমের কাজ। হ্যাঁ? এই স্পেশাল কাজটা হচ্ছে ১১২০ নাম্বার মেমোরি অ্যাড্রেস থেকে শুরু। হ্যাঁ, এটা হইতে পারে এখানে ১১২০ ধরেন ১১৫০ পর্যন্ত হয়তো অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। সেই ইনস্ট্রাকশন গুলা এখানে এক্সিকিউট হবে। ঠিক আছে? তার মানে কি হচ্ছে যে আমি মেইন প্রোগ্রাম থেকে এখন আমার মেইন ইনস্ট্রাকশন সাইকেল বাদ দিয়ে আমি একটু সময়ের জন্য ইন্টারাপ্টেড হয়ে একটা স্পেশাল প্রোগ্রাম রান করব। এই স্পেশাল প্রোগ্রাম কাজ শেষ করার পর আবার মেইন প্রোগ্রামে ফেরত আসবো। ভালো। তাইলে ও কি বলল যে তুমি আ ১১২০ এ জাম্প করো। বার্ন মানে কি? যে ১১২০ এ সরাসরি জাম্প করো। তা আপনাদের যাদের বার্ন মনে আছে আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, আপনারা রেকর্ডিং দেখছেন কিনা আমি আদৌ সিওর না। বাট দেখা দরকার ছিল কারণ এগুলো পরীক্ষায় আসবে সবই। এই যে দেখেন বান। সো এখানে কিন্তু আমরা দেখি যে বানের মধ্যে অ্যাড্রেস রেজিস্টারে যাই ভ্যালু থাকে না কেন সেটা সরাসরি পিসিতে চলে আসে। তার মানে একটু আগে যেমন ছবিটা যখন আঁকছিলাম, এইখানে যখন আঁকছিলাম
সো আবার একটু যাই। সো আমার পিসিতে আগে ভ্যালু ছিল 256, এই ভ্যালুটা কাটার পরে আসলো হচ্ছে পিসিতে ভ্যালু 1, এবং এখন এই ভ্যালুটাও কেটে পিসি ভ্যালু আসবে হচ্ছে 1120। কারণ এই AR, হ্যাঁ, এই লাস্টে দেখেন এই এই ইনস্ট্রাকশনে যে 11টা, মানে আমরা বার্ন ইনস্ট্রাকশনে দেখছিলাম যে বার্ন ইনস্ট্রাকশনে অপ কোড কি থাকে, বার্ন ইনস্ট্রাকশনের অ্যাড্রেসিং মোড কি থাকে, যেমন এটা ডাইরেক্ট অ্যাড্রেসিং, তার মানে এইখানে ডাইরেক্ট চলে গেলেই হবে। এটাই সরাসরি অ্যাড্রেস, এটা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং না। তো সেই ক্ষেত্রে আমাকে 1120 আমরা জাম্প করলাম। সো পিসির ভ্যালু হলো 1120। এখন হবে কি, আমার প্রোগ্রামটা 1120, 1121, 1122, 1123 এইভাবে রান করা শুরু করবে, অথচ আমি কিন্তু প্রোগ্রামটা রান করতেছিলাম এইভাবে 250, 251, 252, 253। হ্যাঁ, এই 255 পর্যন্ত রান করার পর হঠাৎ করে ইন্টারাপ্ট আসছে। তো দেখেন আমার জিনিসটা এরকম ভাবে চলতেছিল, 254, 255 এরকম করে আমার প্রোগ্রাম কাউন্টারটা বাড়তেছিল। হঠাৎ করে তাকে নিয়ে গেল ওয়ানে, ওয়ান থেকে হঠাৎ করে নিয়ে গেল হচ্ছে 1120। একটা স্পেশাল প্রোগ্রাম এখানে রান হচ্ছে। তো এই স্পেশাল প্রোগ্রামে মেইনলি কি থাকে? মেইনলি থাকে হচ্ছে আমার ফ্ল্যাগ গুলোর কি অবস্থা, ইনপুটের ভ্যালুগুলো আস্তে আস্তে অ্যাকুমুলেটরে নেওয়া, কিংবা আউটপুট রেজিস্টার থেকে ভ্যালুগুলো আস্তে আস্তে প্রিন্টারের মধ্যে দেওয়া, এই রিলেটেড ইনস্ট্রাকশন গুলো এখানে আছে। এখন যখন কাজ শেষ হয়ে গেল, ধরেন কথার কথা এখানে 1120 থেকে 1150 পর্যন্ত ওর ইনপুট আউটপুট প্রোগ্রামের কাজ কাজ শেষ হয়ে যাওয়ার পরে একটা স্পেশাল ইনস্ট্রাকশন রান হবে, সেটা হচ্ছে 110। 1 দিয়ে বোঝায় যে এটা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, তার মানে জিরোতে গেলেই হবে না, জিরোর মধ্যে যেই ভ্যালুটা আছে সেইটার মধ্যে যাইতে হবে। জিরোতে গেলে হবে না, জিরোর মধ্যে যে ভ্যালুটা আছে, তার মানে হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মানে কি, ফার্স্টে জিরোতে যাবেন, জিরোর মেমোরির ভিতরে যেই ভ্যালুটা দেওয়া থাকে সেইটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এফেক্টিভ অ্যাড্রেসটা ওইটা। তখন আসলে পিসির ভ্যালু হবে 256। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা জিরো, এটা ডাইরেক্ট অ্যাড্রেসিং, যার কারণে আমার পিসির ভ্যালু সরাসরি 1120 হয়েছিল। কিন্তু এটা কিন্তু ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, এখানে হচ্ছে আমি জিরোতে যাবো বটে, কিন্তু জিরোটাই আমার মেইন পিসিতে বসবে না। পিসিতে বসবে কি, জিরোর ভিতরে যেটা আছে সেটা বসবে। তো এখন দেখেন তো আমাদের মেইন প্রোগ্রামটা আমরা 255-তে রেখে গেছিলাম না, এবং 256 পিসি ছিল না আগে, ইন্টারাপ্টের ঠিক আগে। সো ইন্টারাপ্ট কমপ্লিট করার পর এই 256-তে আমরা আবার ফেরত আসলাম। এখন আবার 257, 258, হুম, 259, এভাবে আমার প্রোগ্রামটা রান হবে, ডট ডট ডট, এবং আমার মেইন প্রোগ্রামটা এক্সিকিউশন শেষ হবে। এই জিনিসটাই উপরে এই ডান পাশে লেখা। তাহলে ইন্টারাপ্ট যখন হবে, তখন আর ইনস্ট্রাকশন সাইকেল রান হবে না, তখন আর এর ভ্যালু থাকবে 1, এবং আমাকে পিসির মধ্যে যাই অ্যাড্রেস আছে না কেন সেটা মেমোরি লোকেশন 0, মানে একদম প্রথম মেমোরি যেই স্ট্রিংটা আছে, সে একদম মেমোরি যে প্রথম ব্লকটা, সেটার মধ্যে আমি পিসির ভ্যালুটা সেভ করে রাখবো, কারণ এই পিসিটা চেঞ্জ হয়ে যাবে। ব্রাঞ্চ টু লোকেশন 1, লোকেশন 1 এর মধ্যে কেন যেতে বলছে, কারণ লোকেশন 1 এর মধ্যে স্পেশাল একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তুমি ইনপুট আউটপুটের কাছে যাও। আর আরেকটা ইম্পর্টেন্ট মজার বিষয় হচ্ছে দিস ওয়ান, এই পার্টিকুলার পার্টটুকু। আচ্ছা, এই পার্টিকুলার পার্টটুকু বলতেছে যে ইন্টারাপ্ট এনাবল অফ IEN, এই ফ্লিপ ফ্লপটার ভ্যালু, এটা কিন্তু 1 ছিল, এটাকে 0 বানায় দাও, এবং আর এর ভ্যালু, আর যে ফ্লিপ ফ্লপটা আছে এটাও 0 বানায় দাও। এইটার মিনিং কি? আচ্ছা, আমার ইনপুট আউটপুট প্রোগ্রামটা যখন রান হচ্ছে, হ্যাঁ, আমরা এখন কনসিডার করবো হচ্ছে অনলি দিস পার্ট। তো এখানে যখন আমার প্রোগ্রামটা রান হচ্ছে, তখন কিন্তু আমার প্রোগ্রামটা এইভাবে রান হচ্ছে: 1120, 1121, 1122, ঠিক যেরকম একটা নর্মাল প্রোগ্রাম এক্সিকিউশন হয় সেভাবে আমার মেইন প্রোগ্রাম থেকে জাম্প মেরে একটা স্পেশাল প্রোগ্রামে আসলে, এবং এই স্পেশাল প্রোগ্রামের ইনস্ট্রাকশন গুলো এখন একটা একটা করে এক্সিকিউট হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, এই স্পেশাল প্রোগ্রামটাকে যদি ইন্টারাপ্ট করার চেষ্টা করা হয়, ব্যাপারটা অনেকটা এরকম, যে তার মানে আমি একটা ক্যারেক্টার অলরেডি লিখছি, এবং সেই ক্যারেক্টারটা প্রিন্টিং হচ্ছে, এই সময় যদি আমি আরেকটা জিনিস ক্লিক দিই, আরেকটা ক্যারেক্টার এন্টার দিই, তাহলে আগের ক্যারেক্টারটা কি হবে, আগের ক্যারেক্টারটা যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কি রিপ্লেস হয়ে যাবে, বা সেই বিটস গুলা কি চেঞ্জ করে ফেলতে হবে?
এই ধরনের কাজ অ্যালাউড না। তার মানে এটা হচ্ছে ওই যে আমার কুইজের মতো, আমার মিড টার্মের মতো ইম্পর্টেন্ট কাজ। এই কাজের সময় ডিস্টার্ব করা যাবে না। অর্থাৎ ইনপুট এবং আউটপুট এই রিলেটেড প্রোগ্রাম আপনি যখন এক্সিকিউট করবেন, তখন কোনো ধরনের ইন্টারাপ্ট অ্যালাউড না। তো এই জন্য আমরা ইন্টারাপ্ট এনাবল সুইচটা অফ করে রাখি। আইএনটা 0 বানায় রাখি। তার মানে হচ্ছে আমার ইন্টারাপ্টের জন্য আবার আমরা বাম পাশের সাইকেল, মানে ইন্টারাপ্ট যখন প্রোগ্রামটা রান হচ্ছে, তখন আমরা আবার বাম পাশের সাইকেলে চলে যাব। হ্যাঁ? তার মানে ধরেন এটা 1120 এর 1120 এর ইনস্ট্রাকশন। ফেচ এন্ড ডিকোড করলো, এক্সিকিউট করলো। এবং তখন সে দেখবে কি আইএন টা অফ। এই যে আইএন টা 0। আইএন 0 থাকা মানে হচ্ছে আরও 0। হুম? আইএন 0 থাকলে দেখবেন আরও 0। আর 0 থাকলে কি হবে? এখানেই আবার আসবে। 1120 এর কাজ শেষ, 1121। 1121 এর কাজ শেষ, 1122। যতক্ষণ আপনার ইনপুট আউটপুট রিলেটেড প্রোগ্রাম চলবে, ততক্ষণ আপনি আইএনটা 0ই রাখবেন। এটা মানে ইনপুট আউটপুটকে ডিস্টার্ব করা যাবে না। মানে যে আপনাকে ইন্টারাপ্ট করছে, সেই ইন্টারাপ্ট যে কোড রানিং, সেই এই রানিং ইন্টারাপ্ট কোডকে আবার ইন্টারাপ্ট করা যাবে না। এটা একটা ইম্পর্টেন্ট কাজ। এই কাজটুকু পুরোপুরি শেষ করে পরে আপনার মেইন প্রোগ্রামে চলে যেতে পারবেন। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতেছি যে কোনো প্রোগ্রাম ইন্টারাপ্ট এনাবলটা অন রাখে যাতে তাকে ডিস্টার্ব করা যায়। আর কোনো স্পেশাল প্রোগ্রাম, যেমন ইন্টারাপ্ট প্রোগ্রাম নিজেই, ইন্টারাপ্ট সাইকেলে যেই স্পেশাল প্রোগ্রামটা রান হয়, ইনপুট আউটপুট রিলেটেড প্রোগ্রাম, যেই ইনপুট আউটপুট রিলেটেড প্রোগ্রাম কি কাজ করে, বেসিক্যালি ইনপুট নেয় এবং আউটপুট, প্রিন্টার বলেন, আমাদের এখানে প্রিন্টারই দেখানো হয়েছে। এটা আপনি মনিটর হিসাবে চিন্তা করতে পারেন। আপনি হয়তো একটা সাউন্ড বক্স, হ্যাঁ, যেটাকে আমরা বলি, স্পিকার বলি, আমরা স্পিকার হিসাবে চিন্তা করতে পারি। অনেক ধরনের আউটপুট ডিভাইস আছে, ইনপুট ডিভাইস আছে। সো ওইটার সাথে কল্পনা করলে ওইভাবে আমরা চিন্তা করতে পারি। তো আমরা এই সাইকেলটা আমি সংক্ষেপে আরেকবার বলি। আমার মেইন প্রোগ্রাম রান হচ্ছে, ইন্টারাপ্ট এনাবলটা যদি 1 থাকে, তার মানে এই মেইন প্রোগ্রামটাকে আমি আমি ডিস্টার্ব করতে পারবো। আমি এটার মেইন প্রোগ্রামের এক্সিকিউশনটাকে আমি ডিসরাপ্ট করতে পারবো। এখন ডিসরাপ্ট করতে পারবো, হ্যাঁ, এই অ্যালাউয়েন্স সহকারে আমাকে একটু দেখতে হবে যে এফজিআই অথবা এফজিও, ইনপুট বা আউটপুট ফ্ল্যাগ কোনোটা 1 আছে কিনা। যদি কোনোটাই 1 না থাকে, তাহলে আমার এই আর এর ভ্যালু 0ই থাকবে। আর এর ভ্যালু বাই ডিফল্ট 0 ছিল, আর এর ভ্যালু 0ই থাকবে এবং আমি আমার পরবর্তী ইনস্ট্রাকশন রান হইতে থাকবে। যেমন আমাদের এখানে প্রোগ্রামটা রান হচ্ছিল 253, 54, 55, 56, 57, 58, 59, 60 এভাবে রানিং হইতে থাকবে। একটার পর একটা লাইন ফেচ এন্ড ডিকোড হবে, এক্সিকিউট হবে, ফেচ এন্ড ডিকোড হবে, এক্সিকিউট হবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যদি কোনো একটা ফ্ল্যাগ 1 হয়, তার মানে হয় ইনপুট বা আউটপুটের কাজ করতে হবে। ঠিক সেই মুহূর্তে আমি আর এর ভ্যালুটা 1 বানাই দিচ্ছি এবং তখন সে বাম দিকে না গিয়ে ফ্লো চার্টের ডান দিকে যাবে। তখন আমি যেটা করব, পিসির ভ্যালু যাই ছিল না কেন সেটা মেমোরি লোকেশনে 0 তে সেভ করে রাখবো, যাতে এটাতে আবার ফেরত আসতে পারি। পিসির ভ্যালু সরাসরি 1 এ চলে যাব, যাতে আমি 1 নাম্বার, এই ইনস্ট্রাকশনটা 1 নাম্বার লোকেশনে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা যাতে আমি রান করতে পারি। এবং ইন্টারাপ্ট এনাবলটা অফ করে দিব, যাতে আমি বর্তমানে এই আইও প্রোগ্রাম যখন রান করব, তখন যাতে আর কেউ কোনো ডিস্টার্ব করতে না পারে। কারণ এই জায়গায় ডিস্টার্ব করলে আপনার ডাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমার একটা ডেটা প্রিন্ট হচ্ছে, রানিং হচ্ছে, আমার পেজটা বের হচ্ছে, আস্তে আস্তে বের হচ্ছে। এই সময় যদি আমি বিটস গুলা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু একটা ডিসরাপশন হবে, একটা ভুল ডেটা আসবে। তো এই সময় আমি কি করব, এই পার্টিকুলার টাইমে যখন আমি ইন্টারাপ্ট সাইকেল চালাবো, আইএনটা অফ করে রাখবো। এই আইও প্রোগ্রাম রান করার সময় যে ডিস্টার্ব করে তাকে আর ডিস্টার্ব করা যাবে না। আইও প্রোগ্রামের কাজ শেষ, আইও প্রোগ্রামের কাজ শেষ। তারপরে আমি কি করব, আবার এখানে একটা স্পেশাল প্রোগ্রাম আছে যে 1 নাম্বার, 1 থাকার মানে হচ্ছে যে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। হ্যাঁ, সো 0 নাম্বার ঘরে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, তার মানে 0 নাম্বার ঘরে যাও এবং যাওয়ার পরে ইনডাইরেক্টলি এখানে 256 মেমোরি অ্যাড্রেসে আমার পিসিটা আবার পাঠায় দাও। এই 256টা আমি সেভ করে মেইন প্রোগ্রাম থেকে বের হইছিলাম। আবার মেইন প্রোগ্রামে আমি ফেরত চলে আসলাম। এটারই নাম হচ্ছে ইন্টারাপ্ট সাইকেল। ইন্টারাপ্ট সাইকেল। তাহলে এই ফ্লোচার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য এই ফ্লোচার্টটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারাপ্ট বলতে কি বোঝায়, এখানে এই যে এই একটা প্যারাগ্রাফের মধ্যে ইন্টারাপ্ট বলতে কি বোঝায় যে সেটা দেওয়া আছে। আর এটুকুই হচ্ছে আমাদের মোটামুটি মিড টার্মের আগ পর্যন্ত এটুকু আমাদের পড়া বাকি ছিল। এই যে এখানে ইন্টারাপ্ট সাইকেল, এটা হচ্ছে আমাদের ওই ফরম্যাটে দেখানো, আমাদের T0, T1, T2 এই ফরম্যাটে দেখানো। এটা কোনো সময় আমি যদি ক্লাসে আসি বুঝাই দিব না, বাট মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। ইন্টারাপ্ট বলতে কি বুঝো, এই ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এরপর একটু আলোচনা করে দেই হচ্ছে রেজিস্টার রেফারেন্স, ওটা কোথায় আছে? হ্যাঁ, রেজিস্টার রেফারেন্স। সো আমরা মেমোরি রেফারেন্স আলোচনা করে ফেলছি, আমাদের ইনপুট আউটপুট এবং ইন্টারাপ্ট কি জিনিস এই রিলেটেড ইনস্ট্রাকশন গুলো আলোচনা করে ফেলছি। আরেকটা টাইপের ইনস্ট্রাকশন বাকি ছিল, সেটার নাম হচ্ছে রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন। সো রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশনের ক্ষেত্রেও ওই একই কথাই, আমাদের অপ কোডটা 111ই থাকে, কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট বিটটা থাকে হচ্ছে 0। হ্যাঁ, তার মানে অপ কোডটা 111ই হবে, কিন্তু এই আইটা থাকবে হচ্ছে 0। তখন সেই ক্ষেত্রে রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন থাকবে। আচ্ছা, এ তো গেল হচ্ছে 15, আর এদিকে গেল হচ্ছে 12 থেকে 14। তাহলে এইখানে যে 11 থেকে 0 পর্যন্ত যে বিটস গুলা, এই 11 থেকে 0 পর্যন্ত বিটস এর যে কোনো একটা ওয়ান হবে। এই সিমিলার জিনিস একটু আগেও আমরা বলছিলাম যে 11 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা বিট ওয়ান হলে যে কোনো একটা ইনস্ট্রাকশন রান হয়। তো এখানে হচ্ছে 11, তার মানে হচ্ছে এই 11 বিটের যে কোনো একটা বিট ওয়ান হবে। বুঝতে পারছি? এই 11 বিটের যে কোনো একটা বিট ওয়ান হবে। সো এনিথিং লাইক, মনে করেন কথার কথা হইলো 0 0 0 1। এখানে 4 8 12, সরি, এগুলো আর ওয়ান হবে না, এগুলার কোনোটাই ওয়ান হবে না। রেজিস্টার রেফারেন্সে যে কোনো একটা বিট ওয়ান হবে, বাদ বাকি সব জিরো থাকবে। 4 8 12 16, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা রেজিস্টার রেফারেন্স অ্যাড্রেসিং। ঠিক আছে, এটা অন্যভাবে হইতে পারে, যেমন হইতে পারে যে এই 11 বিটে যে কোনো একটা ওয়ান, তো এটা ওয়ান হইতে পারে, বাদ বাকি সব জিরো থাকবে তখন। 4 8, বাদ বাকি সব জিরো হইলো। অর্থাৎ এই 11 থেকে 0, এই পর্যন্ত 0 থেকে 11 বিটে যে কোনো একটা বিট ওয়ান থাকবে। ওই এক বিট ওয়ান দিয়ে এক ধরনের ইনস্ট্রাকশন আমরা বুঝতে পারবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টোটাল রেজিস্টার রেফারেন্স আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, আমাদের এখানে 12টা ইনস্ট্রাকশন আছে, এবং 12টা ইনস্ট্রাকশন দেখানোর জন্য ওই 12 বিটের যে কোনো একটা বিট ওয়ান হয়। ধরেন কথার কথা 5 নাম্বার বিট, হ্যাঁ, অর্থাৎ 0 1 2 3 4 5, ধরেন এইটা যদি ওয়ান হয়, এটা যদি ওয়ান হয়, হুম, এই পার্টিকুলার বিটটা যদি ওয়ান হয়, তাহলে এটার একটা মিনিং আছে। এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আইএনসি, অর্থাৎ অ্যাকুমুলেটরে যাই ভ্যালু আছে না কেন এক বাড়াও। অ্যাকুমুলেটরে যাই ভ্যালু আছে না কেন এক বাড়াও। তো এইখানে মোটামুটি অধিকাংশ জিনিসই খুবই খুবই সিম্পল। এই ইনস্ট্রাকশন গুলো খুব সহজ। যেমন সিএলএ, সিএলএ মানে হচ্ছে ক্লিয়ার। অ্যাকুমুলেটরে যাই থাকবে না কেন সব জিরো বানাই দেন। ঠিক আছে, অ্যাকুমুলেটরে যাই থাকবে না কেন সব জিরো করে দেন। ক্লিয়ার ই, ই আপনাদেরকে পড়াইছিলাম হচ্ছে যখন আমি মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন পড়াচ্ছিলাম, এবং ওইখানে অ্যাড অ্যাড নামে যখন একটা জিনিস পড়াচ্ছিলাম, অর্থাৎ দুইটা বাইনারি বিটস যখন আমরা যোগ করি, তখন ওভারফ্লো হওয়ার একটা সম্ভাবনা আছে। ওই ওভারফ্লো বিটটাকে ই বলা হয়। হুম, ওভারফ্লো বিটটাকে ই বলা হয়, সেটাকে জিরো বানায় দেওয়া। তারপরে আবার আছে কি কমপ্লিমেন্ট। হ্যাঁ, কমপ্লিমেন্ট মানে কি? উল্টায় দেওয়া। সিম্পলি ওয়ান্স কমপ্লিমেন্ট করা, অর্থাৎ বিটস যাই থাকবে না কেন সেটা চেঞ্জ করে ফেলা। তারপরে এখানে সার্কুলার রাইট শিফট, সার্কুলার লেফট শিফট, এটার জন্য ইনস্ট্রাকশন আছে। আইএনসি মানে ইনক্রিমেন্ট, এক বাড়ায় দেওয়া। তারপরে আছে স্কিপ ইফ পজিটিভ, স্কিপ ইফ নেগেটিভ। তার মানে কি? যে যেহেতু অ্যাকুমুলেটরের মধ্যে ডেটা থাকে এবং ডেটাগুলো টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে থাকে। সো টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে আমরা জানি যে 0 থাকা মানে পজিটিভ মোস্ট সিগনিফিকেন্ট বিটে। কারণ একদম 15 নম্বর বিটটা, সরি মানে একদম 16 নম্বর বিট, একদম লাস্টের বিটটা কিন্তু আপনার ইয়া থাকে, সাইন বিট থাকে। তো সেটা যদি 0 থাকে তার মানে হচ্ছে এটা পজিটিভ। তো আমরা দেখবো যে এসি এর 15 নম্বর বিট যদি 0 হয়, তাহলে প্রোগ্রাম কাউন্টার একটা একটা স্কিপ করো। হ্যাঁ, ধরেন 256 ছিল, 256 এক্সিকিউট না করে 257 এক্সিকিউট করো। তারপরে আবার নেগেটিভ, এখানেও স্কিপ ইফ নেগেটিভ। আর একদম লাস্ট একটা আছে, এটার নাম হচ্ছে হল্ট। হল্ট মানে হচ্ছে কম্পিউটার অফ করে দাও। ঠিক আছে, সো আমার একটা কম্পিউটারের জন্য একটা স্টার্ট স্টার্ট স্টপ ফ্লিপ ফ্লপ নামে এস নামে একটা ভ্যালু থাকবে। এই এস টা ওয়ান থাকার মানে হচ্ছে আমার কম্পিউটারটা বর্তমানে অন।
আর এই এইচএলটি এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা যদি আমি রান করি তখন আমার কম্পিউটারটা অফ হয়ে যাবে। বুঝতে পারছি? আমার কম্পিউটারটা অফ হয়ে যাবে। এতটুকুই হচ্ছে আমাদের রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন। এখানে কোনো কমপ্লিকেশন নাই। অধিকাংশ খুবই ট্রিভিয়াল ইনস্ট্রাকশন। তেমন ডিফিকাল্ট কিছু না। যেমন এই জায়গায় বোঝার অনেক কিছু ছিল যে বান বলতে কি বোঝায়। হুম? আপনার যখন মেমোরি রেফারেন্স যে এন্ড এর মধ্যে একটা টাইমিং সিগন্যালের বিষয় আছে। টাইমিং সিগন্যালটা কোন সময় কত থাকে বা এড এর সময় কিভাবে এড করতে হয়। এই যে ই দেখছেন? সি আউট। হ্যাঁ, সি আউট মানে কি? সি আউট মানে হচ্ছে যে আপনার যদি যোগ করার পর কোনো এক্সটেন্ডেড বিট আসে। কারণ ২ টা নাম্বার যোগ করলে ওভারফ্লো হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যদি ওভারফ্লো হওয়ার সম্ভাবনা থাকে তখন সেই বিটটা আমরা 0 করে দিব। সরি, সেই বিটটাকে আমরা ইটাকে আমরা 1 বানায় রাখবো। 1 রাখার মানে হচ্ছে যে আমার ২ টা ভ্যালু যোগ করার পর অ্যাকুমুলেটরের ভ্যালু আ যে সাইজের তুলনায় বেশি হয়ে গেছে। তারপরে লোড আছে, তারপর স্টোর আছে, বার্ন, বিএসএ এগুলো তো আমি খুবই এক্সটেন্সিভলি পড়াইছি। এর মধ্যে ইম্পোর্টেন্ট হচ্ছে আ বার্ন, বিএসএ এবং আইএসজেড এই ৩ টা খুব গুরুত্ব সহকারে পড়বেন। আচ্ছা, ইনক্রিমেন্ট অ্যান্ড স্কিপ ইফ 0 এটার মিনিং কি? এটার মানে হচ্ছে যে ধরেন আমার আ ইনক্রিমেন্ট অ্যান্ড স্কিপ ইফ 0, হ্যাঁ? ধরেন আমার এখানে অ্যাকুমুলেটরে এই অ্যাকুমুলেটরে একটা ভ্যালু আসছে। অ্যাকুমুলেটরে তো 16 বিট ডেটা থাকে। তো কোনো একটা ভ্যালু আছে এবং ভ্যালুটা ধরেন একটা নেগেটিভ ভ্যালু আছে, হ্যাঁ? তো এই ভ্যালুটা ফার্স্ট ইনক্রিমেন্ট করো। ধরেন কথার কথা -4। তো সেটাকে ইনক্রিমেন্ট করলে কি হবে? -4 + 1 -3। তো এরপরে দেখতেছে কি যে এটা কি 0 কিনা। যদি 0 না হয় তাহলে কিছু করবে না। আর যদি 0 হয়, যদি এরকম -3 কে যদি ইনক্রিমেন্ট করতে গিয়ে -2, -2 কে ইনক্রিমেন্ট করে -1, -1 কে ইনক্রিমেন্ট করে একটা সময় যখন 0 হবে তখন কি বলতেছে? স্কিপ। স্কিপ এই কথাটা যখনই উচ্চারণ হবে স্কিপ তখনই বুঝবেন প্রোগ্রাম কাউন্টারে যাই ভ্যালু ছিল না কেন সেটা একটা ইনস্ট্রাকশন স্কিপ করবেন। তার মানে আপনার প্রোগ্রাম যদি এইভাবে চলে যে ১০০, ১০১ আপনি ১০১ থেকে ১০২ না গিয়ে ১০৩ এ যাবেন। এক ঘর স্কিপ করবেন। এটার নাম হচ্ছে স্কিপ। তাহলে ইনক্রিমেন্ট অ্যান্ড স্কিপ ইফ 0। তো এই স্কিপ করার জন্য এই যে দেখেন এখানে কি লেখা? আমরা সবাই জানি যে আ আ ইনক আ মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনে আমাদের D0 থেকে D6 যেকোনো একটা 1 থাকবে। তো এই ISZ ইনস্ট্রাকশনের জন্য আমাদের D6 টা 1 থাকবে। হুম? D6 বলতে কি বোঝায়? ৬। আমরা তো পড়ছিলামই যে আমাদের আ যে ডিকোডার, সেই ডিকোডার থেকে D0 থেকে D7 পর্যন্ত আউটপুট বের হয়। D7 টা 1 হয় শুধুমাত্র রেজিস্টার রেফারেন্স এবং ইনপুট আউটপুটের জন্য। আর D0 থেকে D6 এটা 1 থাকে কখন? যখন আমরা মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন চালাই। সো D6 তো 1 এবং সবগুলোর ক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে আমরা D5 1 রাখছিলাম। অন্য কোনোটার ক্ষেত্রে হয়তো আমরা D3 1 রাখছিলাম। তো ISZ এর জন্য D6 টা 1। ঠিক আছে? ভালো কথা। এবং টাইমিং সিগন্যাল এটা আমরা জানি সব মেমোরি রেফারেন্সে সবই T4 থেকে শুরু হয়। তো আমরা ১ম এ কি করলাম? যে অ্যাড্রেস রেজিস্টারে, হ্যাঁ? মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে যেই ভ্যালুটা আছে, হ্যাঁ? তার মানে হচ্ছে আমার ধরেন আমার এটা হচ্ছে আমার মেমোরি অ্যাড্রেস। হুম? এই যে ধরেন এটা হচ্ছে আমার ডেটা, হ্যাঁ? এই ডেটার মধ্যে একটা নেগেটিভ ভ্যালু আছে। এই নেগেটিভ ভ্যালুটাকে ফার্স্ট এ কি করতে হবে? ইনক্রিমেন্ট করতে হবে। এখন মেমোরির মধ্যে তো ইনক্রিমেন্ট নামে কোনো বাটন নাই। হ্যাঁ? এখানে ধরেন কথার কথা -4। তো এই -4 টাকে যে +1 করব, এখানে মেমোরির মধ্যে তো এরকম কোনো সুইচ নাই। এরকম কোনো জিনিস কি আছে মেমোরির মধ্যে? মেমোরির মধ্যে এরকম কোনো জিনিস নেই। সো মেমোরি থেকে আগে জিনিসটা ডাটা রেজিস্টারে নিয়ে আসতে হবে। ডাটা রেজিস্টারে আপনাদের আ যদি খেয়াল থাকে, উম এখানে কি ছবিটা আনছিলাম? যে এখানে হয়তো আনি নাই। এই সোনার কাগজ আমার এই কোথায় ছিল? লেকচার 2 তে মনে হয় ছিল। রেজিস্টার এই যে পাইছি। তো আমরা দেখব যে আমাদের মেমোরি ইউনিটের মধ্যে কোথাও কিন্তু মেমোরির মধ্যে রিড রাইট এরকম অপশন আছে। কিন্তু মেমোরির মধ্যে কোথাও কিন্তু ইনক্রিমেন্ট করার কোনো সিস্টেম নাই। সো এইজন্য আমরা ফার্স্ট এ মেমোরি থেকে ধরেন এই -4 টাকে নিয়ে আসলাম ডিআর ডাটা রেজিস্টারে। ডাটা রেজিস্টারে কিন্তু আবার আইএনআর ইনক্রিমেন্ট নামে একটা বাটন আছে।
সেই বাটনটায় আমি চাপ দিব। সেই বাটনটায় চাপ দিলে -4 থেকে -3 হবে। -4 থেকে -3 হবে। এইভাবে ঘুরায় কাজটা করতে হবে। যদিও অ্যা বেসিক্যালি মেমোরিতে যা থাকবে সেটাই ইনক্রিমেন্ট করা এবং 0 কিনা এটা দেখা। বাট সেটা তো ডাইরেক্ট করা যায় না। কারণ মেমোরির কোনো কনটেন্ট আপনি সরাসরি ইনক্রিমেন্ট করতে পারবেন না। মেমোরি শুধু রিড আর রাইট করা যায়। সো আগে রিড করলাম এবং রিড করার পর ডাটা রেজিস্টারটা এক বাড়াইলাম। এই ডাটা রেজিস্টারে যে -3 আসলো এখন, এই -3 টাকে আবার মেমোরির মধ্যে বসাইলাম। এইবার চেক করব যে ডিআর টা 0 কিনা। ডিআর যদি 0 থাকে তখন প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু স্বাভাবিকের তুলনায় আরেক ঘর বাড়ায় দিব। আর যদি 0 না হয় তার মানে যদি -3 -2 এরকম যদি থাকে তখন সেই ক্ষেত্রে যা ছিল তাই থাকবে। পিসির ভ্যালু 1 করে করেই বাড়বে। মনে রাখবেন স্কিপ এই কথাটা কিন্তু অনেক জায়গায় ছিল। এইখানে আসছে স্কিপ। তারপরে এই আমরা যখন ইনপুট আউটপুট করছি এইখানে স্কিপ আসছে। এই স্কিপ অর্থটাই হচ্ছে পিসি ইকুয়াল টু পিসি প্লাস 1। তার মানে হচ্ছে যে আমার প্রোগ্রামটা যদি এইভাবে রান হয়, আমার প্রোগ্রামটা যদি এই 100, 101, 102, 103 এভাবে রান হয়, আমার পিসিটা 1 করে করে বাড়ে। তো এখন যদি স্কিপ করতে হয় তাহলে হবে কি যে 103 এর পর 104 রান না হয়ে 105 এই বরাবর পিসিটা চলে আসবে। যদি কখনো স্কিপ করতে হয়। তো এই মোটামুটি আমাদের ইম্পোর্টেন্ট পড়া মিড টার্মের জন্য। তো আমরা হচ্ছে বইয়ের চ্যাপ্টার 5 থেকে পড়তেছি, হ্যাঁ? চ্যাপ্টার 5 থেকে পড়তেছি কিন্তু আমরা সব পড়ি নাই। একটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে আমরা কিন্তু পুরা বইয়ের যা আছে সব কিন্তু কিছু পড়ি নাই। হ্যাঁ? বাছাইকৃতভাবে কিছু, কিছু জিনিস পড়ছি। তো আ স্টাডি করছি অনেক কিছুই কিন্তু পরীক্ষার জন্য মেইনলি ইম্পোর্টেন্ট সহকারে পড়বো হচ্ছে আ মেমোরি এই পার্টটুকু থেকে মেমোরি রেফারেন্সের মধ্যে আমরা মেইন ইম্পোর্টেন্ট সহকারে পড়বো হচ্ছে এই যে লোড, তারপরে হচ্ছে বার্ন, আনকন্ডিশনাল ব্রাঞ্চিং, বিএসএ টা খুব গুরুত্ব সহকারে পড়বো। বিএসএ বলতে কি বুঝি? এই যে এরকম ছবি দিয়ে ব্যাখ্যা করা। যে বিএসএ মানে কি আসলে? তো এই পৃষ্ঠাটা আপনাদেরকে পড়তে হবে। হ্যাঁ, আইএসজেড এটা তো মাত্রই বুঝাই দিলাম। এই কন্ট্রোল ফ্লো চার্ট পড়ার দরকার নাই এবং ইনপুট আউটপুটের মধ্যে বেসিক্যালি যে ইন্টারাপ্ট বলতে কি বুঝায়? হ্যাঁ, এটা হচ্ছে এই যে 153 নাম্বার পৃষ্ঠার এই প্যারাগ্রাফটার মধ্যে ইন্টারাপ্ট বলতে কি বুঝায় এবং ইন্টারাপ্ট সাইকেলটা ব্যাখ্যা করো। একটা ফ্লো চার্টের মাধ্যমে। সো এই ইন্টারাপ্ট সাইকেলটা এইটা কিন্তু আহ, ব্যাখ্যাটা বুঝতে হবে যে আমরা নর্মাল প্রোগ্রাম রান করব, নর্মাল প্রোগ্রাম এক্সিকিউট হবে। হঠাৎ একটা জায়গায় ইন্টারাপ্ট যখন হবে, যখন এফজিআই বা ইনপুট ফ্ল্যাগ বা আউটপুট ফ্ল্যাগ যে কোনো একটা যদি 1 হয়, তার মানে হচ্ছে আমাকে একটা স্পেশাল ইনস্ট্রাকশন রান করতে হবে। এই স্পেশাল ইনস্ট্রাকশন যখন রান করব তখন আবার যাতে ইন্টারাপ্ট না হয়। হ্যাঁ, এই স্পেশাল ইনস্ট্রাকশন যাতে রান হয় সেই জিনিসটা এখানে সুন্দর মতো দেওয়া আছে। এটা ডেমনস্ট্রেশন আবার এখানেও করা আছে। সো এই দুইটা ফিগার, এই ফিগারটা এবং এই ফিগারটা, এই দুইটা দিয়ে ইন্টারাপ্ট সাইকেলটা কি এটা ব্যাখ্যা করা। ইন্টারাপ্ট সাইকেল বলতে কি বুঝো? সো এখানে পৃষ্ঠা নাম্বার আসতেছে হচ্ছে আপনার 154, 153, 54, 155, এই তিনটা পৃষ্ঠা। তো এইগুলো আমরা একটু বই থেকে পড়বো। যদি না বুঝেন আমার লেকচারটা আগে শুনেন, লেকচারটা শুনে ঠান্ডা মাথায় আগে বুঝার চেষ্টা করেন যে হচ্ছেটা কি। আর তারপরে বইটা একটু পড়েন, তাহলে ইজি হয়ে যাবে। বইয়ের ভাষা অত্যন্ত সহজভাবে লেখা। পড়লেই বুঝতে পারার কথা। তারপরেও যদি বুঝতে না পারেন আমাকে জানাইতে পারেন। তো এটুকু পর্যন্তই আমাদের মিড টার্মের সিলেবাস। আর হচ্ছে সাজেশনের ব্যাপারে আমরা যেহেতু 30F এবং 30F এর সাথে ক্লাস পাবো 13 তারিখ, আর ওইদিকে 17 তারিখ মানে 18 আর 19 হচ্ছে প্রিপারেটরি লিভ। এই দিনও 17 তারিখেও ক্লাস পাবো। সো এই 2 দিন আমি কোশ্চেনের ব্যাপারে একটু শর্ট সাজেশন বা এই ধরনের জিনিস যেগুলো থাকবে এই দুটো আমি লাইভ ক্লাসেই বলে দেব। তো আপাতত এইটুকু আমাদের লেকচারটা রাখলাম। এই লেকচারটুকুতে আমরা মূলত শিখলাম হচ্ছে ইনপুট আউটপুট কিভাবে কাজ করে, ইনপুট আউটপুট ইন্টারাপ্টটা কিভাবে কাজ করে। ইনপুট আউটপুট অনেকভাবে নেওয়া যায়। প্রোগ্রামড আইও নামে একটা জিনিস আছে। হ্যাঁ, আপনাদের বইয়ের মধ্যেই দেওয়া। প্রোগ্রামড ইনপুট আউটপুট কোথায় জানি, এই যে এখানে এই পার্টটুকুর মধ্যে প্রোগ্রামড ইনপুট আউটপুট একটা সিস্টেম আছে। বাট ওই সিস্টেমে অনেক ইনস্ট্রাকশন সাইকেলের ওয়েস্ট হয়, ইনস্ট্রাকশন সাইকেল নষ্ট হয়। হ্যাঁ, ওরা করে কি বারবার ফ্ল্যাগটা চেক করতে থাকে, ইনপুট ফ্ল্যাগ এবং আউটপুট ফ্ল্যাগ বারবার চেক করতে থাকে। এখানে কিন্তু বারবার চেক করে না। এখানে যে কোনো একটা যদি 1 হয় তখন আপনার প্রোগ্রামটা ইন্টারাপ্টেড হয়। খেয়াল করে দেখেন,
নরমালি যদি IN1 থাকে তখন FGI এবং FGO যদি 0 থাকে তাহলে 0 ই থাকে। আর 0 এবং ইনস্ট্রাকশন রানিং চলতেই থাকে। 1, 2, 3, 4, 5, 6 এভাবে ইনস্ট্রাকশন গুলো একটা, একটা করে মেইন প্রোগ্রামে রান হইতে থাকে। কোনো সমস্যা নাই। যেই মুহূর্তে হঠাৎ করে FGI বা FGO কোনো একটা যদি 1 হয়, তখনই আর এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় এবং এই এক্সটার্নাল ডিভাইসটাই আপনাকে কি করে ইনস্ট্রাকশন সাইকেল থেকে ঠাস করে ইন্টারাপ্টের একটা স্পেশাল প্রোগ্রামে নিয়ে যায় এবং ইনস্ট্রাকশনের ওই ইনস্ট্রাকশন গুলো শেষ করে পরে আবার আপনাকে আর ইকুয়াল টু 0 তে ফেরত পাঠায় দেয়। হ্যাঁ, কাজটা শেষ করার পরে যখন আবার আর ইকুয়াল টু 0 ফেরত পাঠায় দেয় তখন আপনি আবার মেইন প্রোগ্রামে ইনস্ট্রাকশন শুরু করেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফ্লো চার্টটা। এই ফ্লো চার্টটা পড়বেন ভালোমতো। আর এই যে এই ছবিটা এটার মতো ভালোমতো পড়বেন। এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে আমরা যখন জাম্প করব, মেইন প্রোগ্রাম থেকে জাম্প করব, জাম্প করার আগে আমরা যাতে ফেরত আসতে পারি এজন্য একটু সেভ করে রাখতেছি। এই সিমিলার আইডিয়া কিন্তু আমরা BSA মানে ব্রাঞ্চ এন্ড সেভ অ্যাড্রেস এখানেও করছিলাম। হ্যাঁ, ঠিক যাওয়ার আগে একটা জায়গায় সেভ করে রাখতে। তো এই পার্টিকুলার কনটেক্সটে আমরা সেভ করার জন্য 0 নাম্বার লোকেশনটা চুজ করছি। 0 নাম্বার লোকেশনে আমরা মেইন প্রোগ্রামের প্রোগ্রাম কাউন্টারটা সেভ করে রাখবো। আর 1 থেকে এক্সিকিউশন শুরু হবে। 1 থেকে এক্সিকিউশন শুরু হবে। সেই 1 এর মধ্যে একটা স্পেশাল প্রোগ্রাম রান হবে। হ্যাঁ, সেই প্রোগ্রাম শেষ হওয়ার পর ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এর মাধ্যমে আমরা আবার 256 তে ফেরত আসবো। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এর মাধ্যমে, কারণ 0 নাম্বার লোকেশনে কিন্তু ডাইরেক্ট গেলে হবে না। এটা আমার পিসি ছিল না। আমার পিসি ছিল 256। সো ওর ভিতরে ঢোকার পর ওর ভিতরের কনটেন্ট যেটা থাকবে সেইটা হচ্ছে আমার এফেক্টিভ অ্যাড্রেস। হ্যাঁ, সেই এফেক্টিভ অ্যাড্রেস থেকে আমার অপারেশন শুরু হবে। তো ক্লাসে আরো কথা হবে ইনশাআল্লাহ। আপাতত এটুকুই থাক।